ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন। আজ ইউনিভার্সিটির প্রথম দিন। গাড়ি থেকে নেমে গেট দিয়ে ভার্সিটিতে ঢুকছি আর ভাবছি, নায়িকারা এই গেটে ফার্স্ট দিন ইউনিভার্সিটি এসে নায়কের সাথে ধাক্কা খায়। আচ্ছা, তারা গেটে এসেই ধাক্কা খায় কেন? রাস্তায় ধাক্কা খায় না কেন? ধুর, আমিও না কি উল্টাপাল্টা চিন্তা ভাবনা করছি। রাস্তায় কিভাবে ধাক্কা খাবে? রাস্তায় তো তারা গাড়িতে থাকে। তবে এটা হতে পারে রাস্তার ডান দিক থেকে আসা নায়িকার গাড়ি রাস্তার বাম দিক থেকে আসা নায়কের গাড়ির সাথে ধাক্কা খায়। তাহলে কেমন হয়? না না, তাহলে তো অ্যাক্সিডেন্ট করে নায়ক নায়িকা দুজনেই উপরে চলে যাবে। না, লাস্ট টাইমে দুজনেই ব্রেক করে ফেলবে। এটা ঠিক আছে, কিন্তু ইউনিভার্সিটির সামনের রাস্তাটা ওয়ান ওয়ে না। ধ্যাত, সব পরিকল্পনাই জলে হাবুডুবু খেলো। আচ্ছা, কোনো তৃষ্ণার্ত ব্যক্তি যদি জলে হাবুডুবু খেয়ে পানি খায় তাহলে কি তার তৃষ্ণা মিটবে? চিন্তার সাথে আমার বিচ্ছেদ ঘটলো ফোনের শব্দে। ব্যাগ থেকে ফোন হাতে নিয়ে দেখি নীরার কল। কলটা রিসিভ করে কানে দিয়ে বললাম, হ্যালো নীরা। নীরা ফোনের ওপাশ থেকে বলল, এই তুই কোথায় রে? এই তো ভার্সিটিতে ঢুকছি। তুই কোথায়? আমি গেট বরাবর মাঠের মধ্যে, তুই সোজা হেঁটে এলেই দেখতে পাবি। ওকে, আসছি বলে আমি মাঠের দিকে এগিয়ে যেতে লাগলাম। কিছুটা গিয়ে সামনে তাকাতেই দেখি নীরা দাঁড়িয়ে হাত নাড়াচ্ছে। কাছে গিয়ে দুজনেই দুজনকে জানু বলে জড়িয়ে ধরলাম। এক সপ্তাহ আগে আমি আর নীরা একসাথে ইউনিভার্সিটিতে এসে ভর্তি হই। তারপর আর আমাদের দেখা হয়নি, যদিও ফোনে কথা হয়েছে। নীরা আমাকে ছেড়ে বলল, চল 302-এর ফার্স্ট ক্লাস। চল। আমি হেসে ছোট করে উত্তর দিয়ে হাঁটা শুরু করি। তারপর 302 নাম্বার রুম খুঁজে বের করে ক্লাসে চলে যাই। এভাবে সবগুলো ক্লাস করি। যেহেতু আজকে প্রথম দিন, তাই পরিচয় আর বইয়ের নামগুলো দিয়েই ছুটি হয়ে গেল। ছুটির পর দুই বান্ধবী মিলে বই কিনে বাসায় গেলাম। যেহেতু আমি বই পোকা, তাই আর দেরি না করে বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়ার পরই বই নিয়ে পড়লাম। নতুন বই খুলতেই সেই সুগন্ধ, কি সুগন্ধ! ইচ্ছে করছে বইগুলো খেয়ে ফেলতে। আচ্ছা, বেশি সুগন্ধি জিনিস খেতে ইচ্ছে করে কেন? সকালে ক্লাস করাটা আমার সব থেকে অপছন্দের, কিন্তু ভাগ্য খারাপ। আমার স্কুল কলেজ সবই ছিল সকালে। তার থেকেও বেশি কষ্টের বিষয় হলো ইউনিভার্সিটিতেও সকালেই ক্লাস। একরাশ বিরক্ত আর কষ্ট নিয়ে রেডি হয়ে গেলাম ভার্সিটিতে। গেট দিয়ে ঢুকেই দেখি মাঠের মধ্যে অনেক স্টুডেন্ট গোল করে জড়ো হয়ে কি জানি দেখছে। আর একটু সামনে যাওয়ার পর দেখলাম নীরাও দাঁড়িয়ে আছে। আমি নীরার কাছে গিয়ে ওকে জিজ্ঞেস করলাম, এই সকালে ক্লাসে না গিয়ে এখানে কি করছে সবাই? নীরা আমার দিকে তাকিয়ে কিছুটা ফিসফিসিয়ে বলল, অন্য ইউনিভার্সিটির একটা ছেলে আমাদের ইউনিভার্সিটির একটা আপুকে প্রপোজ করে, আর আপুকে রিজেক্ট করে চলে আসতে গেলে ছেলেটা আপুটির হাত ধরে আপুটিকে অনেক বাজে কথা বলছিল। ঠিক তখনই অরণ্য ভাইয়া ইউনিভার্সিটিতে ঢুকছিল। গেটের সামনে এই দৃশ্য দেখে অরণ্য ভাইয়া রেগে গিয়ে তাকে ধরে ইউনিভার্সিটির মাঠে এনে ইচ্ছে মতো মারে আর আপুটির কাছে মাপ চাওয়ায়। অরণ্য ভাইয়াকে এখনো পর্যন্ত না দেখলেও তার সম্পর্কে অনেক শুনেছি। সে নাকি এই ইউনিভার্সিটির মোস্ট ব্রিলিয়ান্ট হ্যান্ডসাম স্টুডেন্ট। কিন্তু সে অনেক রাগী, তাই মেয়েরাই ভয়ে তাকে প্রপোজ করতে পারে না। আর কোনো মেয়ে অনেক সাহস করে অন্য কারোর মাধ্যমে প্রপোজ করলেও অরণ্য ভাইয়া ডিরেক্ট রিজেক্ট করে দেয়। তার মতে মেয়ে মানে প্যারা, এদের থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল। যদিও আনিশা আপু আর মিথি আপু অরণ্য ভাইয়ার বেস্ট ফ্রেন্ড, তার কারণ হলো আনিশা আপু অরণ্য ভাইয়ার বেস্ট ফ্রেন্ড আশিক ভাইয়ার যমজ বোন। তাছাড়াও আনিশা আপু অরণ্য ভাইয়ার আরেক বেস্ট ফ্রেন্ড ঈশান ভাইয়ার গার্লফ্রেন্ড, আর মিথি আপু হচ্ছে আনিশা আপুর বেস্ট ফ্রেন্ড, তাই তাদেরও ফ্রেন্ড প্লাস আশিক ভাইয়ার গার্লফ্রেন্ড। ভিড়ের জন্য সামনের কিছুই দেখা যাচ্ছে না, শুধু এইটুকুই দেখলাম একটা ছেলে মাঠের মধ্যে বসে আছে, গালে রক্ত জমাট বেঁধে কালশিটে হয়ে আছে, নাক দিয়ে রক্ত পড়ছে। রক্ত, মারামারি, ঝগড়া এগুলোকে আমি খুব ভয় পাই, তাই আর দেখতে পারলাম না। এদিকে ক্লাস টাইমও হয়ে গেছে, তাই নীরাকে টেনে নিয়ে ক্লাসে চলে আসলাম। সকালে প্রথম সারির জানালার পাশের সিটে বসতে পেরে খুব খুশি হয়েছিলাম। জানালা দিয়ে আসা হালকা মৃদু ঠান্ডা বাতাস সেই লাগছিল আমার, কিন্তু সেই ভালো লাগাটা উড়ে গেল এই মধ্যে বয়স্ক প্রফেসরের জন্য।
তার মিনমিন করে বলা কোনো কথাই আমি ভালো করে বুঝতে পারছি না। তাও বিরক্ত নিয়ে বসে বসে বোঝার আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু তেমন কোনো লাভই হলো না। 45 মিনিট ধরে উনি 1000টা কথা বলেও আমি মনে হয় গুনে গুনে 20 থেকে 25টা কথা বুঝেছি। স্যার ক্লাস থেকে বের হয়ে গেলে আমি যেন হাঁফ ছেড়ে বাঁচলাম। জানালা দিয়ে বাইরে দেখছিলাম, আমার সামনে বই খোলা। নীরা তার বয়ফ্রেন্ডকে মেসেজ দিচ্ছিল। কিছুক্ষণ পর নীরা আমাকে ডেকে দাঁড়াতে বলল। আমি মনে করলাম ক্লাসে স্যার এসেছে, তাই দাঁড়িয়ে সামনের দিকে তাকিয়ে দেখি 3জন ছেলে আর 2জন মেয়ে। তাদের মধ্যে একজন ছেলেকে দেখে আমার চোখ আটকে যায়। ছেলেটা চকলেট কালারের শার্ট পরেছে, হাতা কোনই পর্যন্ত ভাঁজ করা, সাথে অফ হোয়াইট কালারের জিন্স প্যান্ট পরা, ফর্সা মুখে খোঁচা খোঁচা দাড়ি, সিল্কে 3-4 ইঞ্চি লম্বা চুল, জিম করা বডি। আমি এক নজরে ছেলেটার দিকে তাকিয়ে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখায় এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে আমার আশেপাশে কি হচ্ছে তাতে আমার কোনো খেয়ালই নেই। হঠাৎ ছেলেটা আমার সামনে এসে তুড়ি বাজিয়ে বলল, এই যে মিস, আমি বসতে বলেছি। আমার খেয়াল ফিরতেই আমি আশেপাশে তাকিয়ে দেখি সবাই বসে আমার দিকে তাকিয়ে মিটিমিটি করে হাসছে। আমি লজ্জা পেয়ে বসে বইয়ের দিকে তাকিয়ে রইলাম আর ওনার দিকে তাকাইনি। তারপর ছেলেটা বলল, তোমাদের মধ্যে অনেকেই হয়তো আমাকে চিনো না, চেনার কথাও না। যেহেতু তোমরা নতুন, আমি আরিয়ান চৌধুরী অরণ্য, তোমাদের সিনিয়র আর এ হল। তোমাদের নবীনবরণ আর 1 সপ্তাহ পর। সো নবীনবরণে তোমরা যে যেটাতে নাম দিতে চাও তা আনিকা আর আশিকের কাছে কালকের মধ্যে দিয়ে দিবা। যেহেতু টাইম কম, রিহার্সাল কালকে থেকেই শুরু হবে, তাই কালকের পর আর কোনো নাম নেওয়া হবে না। আন্ডারস্ট্যান্ড? সবাই একসাথে বলল। হ্যাঁ ভাইয়া। অরণ্য ভাই আবার বলল, তাহলে এবার শোনা, কালকে সকালের ঘটনা সবাই না দেখলেও শুনেছ নিশ্চয়ই। বিশেষ করে ছেলেদের উদ্দেশ্যে বলছি। তোমরা মনে করো না শুধু ইউনিভার্সিটির মধ্যে কিছু করলেই তোমাদের শাস্তি দেওয়া হবে, আর বাইরে যা ইচ্ছা তাই করে বেড়াতে পারবে, তোমাদের কেউ কিচ্ছু বলবে না। ইউনিভার্সিটি কিংবা তার বাইরে যদি তোমরা কোনো অপরাধ করো আর তা যদি আমার কানে আসে, তাহলে কি হবে বুঝতেই পারছো। আর মেয়েরাও এটা মনে করো না যে তোমাদের মেয়ে বলে সব দোষ ক্ষমা করা হবে। অপরাধ যেই করো শাস্তি তাকে পেতেই হবে। ইউ শুড আন্ডারস্ট্যান্ড। সবাই আবার একসাথে বলল, হ্যাঁ ভাইয়া। আমি লজ্জায় আর মাথা তুলেই দেখিনি। এতক্ষণ মাথা নিচু করে বইয়ের দিকে তাকিয়ে ভাইয়ার কথা শুনছিলাম, কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। হঠাৎ করে অরণ্য ভাই আমার সামনে এসে বলল, এই যে মিস বিদ্যাসাগরিকা, তুমি কি শুনেছো আমি কি বলেছি? আমি মাথা নিচু করে চোখ হালকা উপরে তুলে তাকিয়ে দেখি অরণ্য ভাইয়া আমার সামনে দাঁড়িয়ে আমার দিকেই তাকিয়ে আছে। আমি ভাইয়াকে দেখে ধপ করে দাঁড়িয়ে মাথাটা নিচু করে বললাম, হ্যাঁ ভাইয়া। ভাইয়া আর কিছু না বলে ক্লাস থেকে বের হয়ে চলে গেল। অরণ্য ভাইয়ারা ক্লাস থেকে চলে গেলেই ক্লাসে স্যার ঢুকে। টানা 2টো ক্লাস শেষে আমি আর নীরা রেস্টুরেন্টে খাচ্ছিলাম। নীরা তখন দাঁত কেলিয়ে বলল, কিরে, প্রথম দেখাই অরণ্য ভাইয়ার জন্য ফিদা হয়ে গেলি নাকি? বার্গারটা মুখের সামনে ধরে তাতে স্থির দৃষ্টি রেখে আমি বললাম, মোটেই না। নীরা চোখ ছোট ছোট করে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তাহলে এমন করে তাকিয়ে কি দেখছিলি? আমি বার্গার চিবাতে চিবাতে ভাব নিয়ে বললাম, দেখছিলাম না, ভাবছিলাম। নীরা এক ভ্রু উঁচু করে জিজ্ঞেস করলো, কি? আমি ওর দিকে তাকিয়ে মুখে দুঃখী দুঃখী ভাব এনে বললাম, উনি ছেলে হওয়াতে কতগুলো কবি জন্মের আগেই মরে গেল। নীরা ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, মানে? আমি বিগতের মতো করে বলতে শুরু করলাম, ভেবে দেখ, উনি যদি ছেলে না হয়ে মেয়ে হতো তাহলে দেখতে কত সুন্দরী হতো। দুধে আলতা গায়ের রং, চিকন গোলাপি ঠোঁট, কোমর পর্যন্ত লম্বা কালো সিল্কি চুল। আহা, আমি তো ভেবেই প্রেমে পড়ে যাচ্ছি। কত ছেলে তখন ওনার প্রেমে পাগল হয়ে কবি হয়ে যেত, কিন্তু উনি ছেলে হয়ে সেই কবিগুলোকে জন্ম নিতেই দিলেন না। তবে হ্যাঁ, উনি যদি মিষ্টি স্বভাবের ছেলে হতো তাহলেও মেয়েরা ওনাকে নিয়ে অনেক কবিতা লিখত, কিন্তু উনি তো একটু 19-20 হলেই শুকনো মরিচের মতো রাগে লাল হয়ে যায়, তাই ওনাকে নিয়ে কেউ লেখার সাহসই পায় না। শুকনো মরিচ বলে কথা। আর ওনার এই সুন্দর হওয়াটা ওনার রাগের জন্য ওয়েস্ট হয়ে গেছে। উনি ছোটবেলাতে মধু না খেয়ে মেবি শুকনো মরিচ খেয়েছিলেন। আমি বার্গারের দিকে তাকিয়ে বার্গার খেতে খেতে কথাগুলো বলছিলাম, আর তখন কথাগুলো বলা শেষ করে নীরার দিকে তাকাতেই দেখি ও আমার মাথার উপরের দিকে ভীতু চোখে তাকিয়ে আছে। আমি ভ্রুকুচকে নীরাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, এমন করে ভূত দেখার মতো তাকিয়ে আছিস কেন? নীরা মুখে কিছু না বলে আমাকে ইশারায় পিছনে তাকাতে বলে। আমি পিছনে তাকিয়ে যা দেখলাম তা ভূতের থেকেও বেশি ভয়ানক ছিল আমার জন্য। অরণ্য ভাইয়া তিনি আমার পিছনের 3 ফুট লম্বা দেয়ালের উপরে দাঁড়িয়ে আছে, চোখ দুটো শুকনো মরিচের মতো লাল। আসলে আমি আর নীরা ঠিক করি যেদিন যেদিন আগে আগে ছুটি হয়ে যাবে সেদিন সেদিন ভার্সিটির আশেপাশে একটা একটা করে জায়গায় যাব আমরা। তাই আজকে আমরা ভার্সিটির পাশের রেস্টুরেন্টে খেতে এসেছি।
আর এই রেস্টুরেন্টের প্রতিটা টেবিলের চারিদিকে 3 ফুট লম্বা দেয়াল দিয়ে ঘেরা। তাই আমরা দেখিনি যে আমাদের পেছনে টেবিলে অরণ্য ভাইয়ারা ছিল। আর উনি আমার কথাগুলো শুনে কে তার সম্পর্কে এই কথাগুলো বলছে তা দেখার জন্য দাঁড়িয়ে যায়। আর তাকে দেখে নীরা মুখেও হাঁ হয়ে যায়। আমি অরণ্য ভাইয়াকে দেখে দাঁড়িয়ে মাথা নিচু করে ভয় তোতলাতে তোতলাতে বললাম, সরি ভাইয়া। অরণ্য ভাইয়া বলল, আরে তুমি সরি বলছো কেন? সরি তো আমার বলা দরকার। আফটার অল আমার জন্য এতগুলো কবি জন্মের আগেই মরে গেল। আমাকে তো ফাঁসিতে ঝোলানো উচিত। না না না, আমাকে তো আরো ভয়ানক কোন শাস্তি দেওয়া দরকার। আচ্ছা তুমি বলো, কোন ভয়ানক শাস্তিটা আমার পাওয়া উচিত? আমি বুঝে গেলাম আমার আর রক্ষে নেই। আমি কাঁদো কাঁদো চোখ করে ভাইয়ার দিকে তাকালাম। আমার কাঁদো কাঁদো মুখ দেখে মিথি আপু অরণ্য ভাইয়াকে বলল, কি করছিস অরণ্য? মেয়েটা তো কেঁদে দিবে। অরণ্য ভাইয়া কপালে ভাঁজ ফেলে বলল, ও কাঁদবে কেন? আমাকে এই আরিয়ান চৌধুরী অরণ্যকে নিয়ে এত বড় একটা গবেষণা করে ফেললো, ওকে তো নোবেল পুরস্কার দেওয়া দরকার। ঈশান ভাইয়া দুষ্টু হেসে বলল, আর যাই বলিস অরণ্য, ও কিন্তু তোর মেয়ের রূপটা সেই বর্ণনা দিয়েছে। আমি তো শুনেই প্রেমে পড়ে গেলাম। এখন কিন্তু আমার সেই আফসোস হচ্ছে, ইস, তুই যদি মেয়ে হতি তাহলে আমি কত সুন্দর একটা বউ পেতাম। তুই পেতনিকে রেখে অরণ্যকেই বিয়ে করতাম। আনিশা আপু রেগে বলল, কি? আমি পেতনি? বলে ঈশান ভাইয়াকে মারতে শুরু করে। আর ঈশান ভাইয়া তখন কানে ধরে বলল, সরি সরি, তুমি আমি না না না, তুমি আমি পড়ি। ঠিক তখনই আশিক ভাইয়া বলল, তোর নিকনেমটা কিন্তু দারুণ দিয়েছে, শুকনো মরিচ। বলে আশিক ভাইয়া তার সবগুলো দাঁত বের করে হেসে দিল। আশিক ভাইয়ের দেখা থেকে মিথি আপু, আনিশা আপু, ঈশান ভাইয়াও হেসে দিল। আর আমি একটা শুকনো ঢোক গিলে অরণ্য ভাইয়ের দিকে তাকাতেই উনি বলল, তুমি একটা না দুটো প্রাইজ পাবে। তার আগে তোমরা দুজনেই টেবিলে এসে বসো। এটা বলেই অরণ্য ভাইয়া বসতে বসতে একটু জোরে ডাকলো। সুমন। সাথে সাথে রোগা পাতলা শ্যামবর্ণের একজন ওয়েটার প্রায় দৌড়ে অরণ্য ভাইয়াদের টেবিলের সামনে এসে দাঁড়িয়ে বলল, জি ভাইয়া। অরণ্য ভাইয়া আমাদের টেবিলের দিকে আঙুল দিয়ে দেখিয়ে বলল, ওই টেবিলের খাবারগুলো এখানে নিয়ে আসো। জি ভাইয়া। বলেই সুমন নামের ছেলেটা আমাদের টেবিলের সব খাবার অরণ্য ভাইয়াদের টেবিলে নিয়ে রাখলো। আমি এখনো হাদার মতো দাঁড়িয়ে আছি। একটু পর অরণ্য ভাইয়া ধমকে বললেন, কি বললাম? কাম ফাস্ট। ভাইয়ার ধমক শুনে আমি আর নীরা তাড়াতাড়ি অরণ্য ভাইয়াদের টেবিলের পাশে গিয়ে দাঁড়াই। কোথায় বসবো বুঝতেই পারছি না। দুপাশে 4 জন করে বসার সোফা সেট। এক পাশের সোফাতে ঈশান ভাইয়া, আনিশা আপু, নিথি আপু বসা। আর অন্য পাশের সোফাতে আশিক ভাইয়া আর অরণ্য ভাইয়া। নিরাফট করেই গিয়ে মিথি আপুর পাশে বসে পড়লো। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে নীরাকে বকছি আর ভাবছি কোথায় বসবো। যদিও অরণ্য ভাইয়ার পাশে দুজনের বসার মতো জায়গা আছে, কিন্তু ওনার পাশে বসার সাহস পাচ্ছি না। উনি তো আমাকে বলেনি ওনার পাশে বসলে যদি বকা দেয়। এই টেবিলে আর বসার জায়গাও নেই, কি করি? উফ। অরণ্য ভাই আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? বসো। আমি আমতা আমতা করে জিজ্ঞেস করলাম, কোথায় বসবো? অরণ্য ভাইয়া ভ্রুকুচকে বলল, এখানে দুজনের বসার সিট খালি থাকতেও তুমি আমাকে জিজ্ঞেস করছো কোথায় বসবে? আমি আর কিছু না বলে অরণ্য ভাইয়ের পাশে অনেকটা দূরত্ব রেখে বসে পড়লাম। অরণ্য ভাই আমার দিকে তাকিয়ে এক ভ্রু উঁচু করে বলল, আর একটু সরে বসো। আমি আর একটু সরে বসলাম। এখন আমি একেবারেই কর্নারে বসে আছি, আর একটু সরলেই পড়ে যাব এমন একটা অবস্থা। অরণ্য ভাই একটা নিঃশ্বাস ফেলে জিজ্ঞেস করলো, তুমি কোন ক্লাসে পড়ো? আমি অবাক হয়ে গেলাম অরণ্য ভাইয়ের কথা শুনে। কয়েক ঘন্টা আগে উনি ক্লাসে আমার সাথে কথা বলেছে, আর এখন উনি আমাকে জিজ্ঞেস করছে আমি কোন ক্লাসে পড়ি। উনি নাকি পুরো ইউনিভার্সিটির সব থেকে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আর ওনার আইকিউর এই অবস্থা। ফার্স্ট ইয়ারে। আমি উত্তর দিলাম। তারপর নীরার দিকে তাকাতেই দেখি নীরা হাসছে। পাশে দেখি নিথি আপু হাসছে। একে একে আনিশা আপু, ঈশান ভাইয়া, আশিক ভাইয়ের দিকে তাকিয়ে দেখি সবাই নিঃশব্দে হাসছে। কি ব্যাপার, সবাই হাসছে কেন? ও বুঝেছি, অর্ণব ভাইয়ার এমন আইকিউর অবস্থা দেখে মনে মনে আমিও হেসে নিলাম। হাসি থামিয়ে আনিশা আপু বলে উঠল, নিঝুম, তুমি তো অনেক কিউট একটা মেয়ে, একদম গল্পের নায়িকাদের মতো সহজ সরল সুন্দরী। আনিশা আপুর কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আপু আমার নাম জানলো কিভাবে? ক্লাসে তো আমার পরিচয় দেইনি। তাহলে? পাশ থেকে ঈশান ভাইয়া বলে উঠল, ঠিক বলেছিস। তারপর অর্ণব ভাইয়ের দিকে তাকিয়ে তার ধবধবে সাদা দাঁতগুলো বের করে হাসি দিয়ে বলল, গুড লাক দোস্ত। অর্ণব ভাইয়া ঈশান ভাইয়ের দিকে তাকিয়ে এক ভ্রু উঁচু করে জিজ্ঞেস করলো, তোর শ্বশুর বাড়ি যাবো আমি? ঈশান ভাইয়া ডান হাতে ডান কান ধরে বলল, প্লিজ না দোস্ত। ঈশান ভাইয়ার কাণ্ড দেখে সবাই হেসে দিল। কিন্তু আমার মনে একটা প্রশ্ন জাগে, অরণ্য ভাইয়া আনিশা আপুদের বাড়ি গেলে কি হবে? কিন্তু প্রশ্নটা আর জিজ্ঞেস করিনি। প্রথম দিনের দেখায় সিনিয়রদের পার্সোনাল ব্যাপারে কোশ্চেন করা ঠিক হবে না।
অর্ণ ভাইয়া এবার আমার দিকে তাকিয়ে বলল, এই মেয়ে, এদিকে সরে বসো, না হলে পরে গিয়ে কোমর ভেঙে ফেলবা। পরে কিন্তু তোমার বাবা মেয়ের জামাই খুঁজে পাবে না। যাকে দেখে পাথর গলে যায় সামান্য কোমর ভাঙার জন্য তার ভরের অভাব হবে না। কথাটা বলেই আশিক ভাইয়া অরণ্য ভাইয়ার দিকে চেয়ে ঠোঁট দুটো প্রসারিত করে একটা মিষ্টি হাসি দিল। ঠিক তখনই অরণ্য ভাইয়ার ফোনে একটা কল আসে। কলটা রিসিভ করে অরণ্য ভাইয়া বলে, হ্যাঁ রাতুল বল। ওপাশ থেকে রাতুল কি বললো শোনা যায়নি, কিন্তু তা শুনে রাগে অরণ্য ভাইয়ার চোখ মুখ লাল হয়ে যায়। উনি রাগে দাঁত কটমট করে বলল, কি? ওর এত বড় সাহস! আমি আসছি। কল কাটতেই ঈশান ভাইয়া জিজ্ঞেস করলো, কিরে কি হয়েছে? ওই দিনের ওই ছেলে কিছু ছেলে পেলে নিয়ে এসে নাকি ইউনিভার্সিটির সামনে গ্যাঞ্জাম করতেছে। ঈশান, তুই ওদের সাবধানে বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা কর। আমি আর আশিক যাচ্ছি ইউনিভার্সিটিতে। অরণ্য ভাইয়া কথাটা বলেই আশিক ভাইয়ের সাথে চলে গেল। চারিদিকে বিভিন্ন গাছ, গাছে গাছে রং বেরঙের ফুল, সরু হাঁটার রাস্তা, রাস্তার দুপাশে একটু দূরে দূরে বসার জন্য বেঞ্চ। সেই বেঞ্চগুলোর একটা বেঞ্চে কোলের উপরে ব্যাগ আর ব্যাগের উপরে বই রেখে শরৎচন্দ্রের পরিণীত গল্পটা বসে বসে পড়ছি আমি। পাশে গাল ফুলিয়ে বসে আছে নীরা। কাল রাত থেকেই তার মন ভালো না, কারণটা আমার অজানা না। কলেজে থাকতেও প্রতিটা প্রোগ্রামের আগে ওর এমন গাল ফুলানো দেখতে হয়েছে। আসলে নীরা অনেক সুন্দর নাচতে পারে, কিন্তু দীপ ভাইয়া মানে নীরার বয়ফ্রেন্ড আর আমার একমাত্র মামাতো ভাই তাকে কোনো অনুষ্ঠানেই নাচতে দেয় না। তাই ওর এই গাল ফুলিয়ে চুপচাপ বসে থাকা। অবশ্যই এতে আমার ভালোই হয়েছে, শান্তিতে গল্পটা তো পড়তে পারছি। কিন্তু আমার শান্তিতে বই পড়ার হলোই না। হঠাৎ নীরা আকাশের দিকে তাকিয়ে বলে উঠলো, কেন? আমি তোর এই বদ অসভ্য ভাইয়ার সাথে রিলেশন করতে গেলাম? আমি বই পড়তে পড়তেই বললাম, নীরা আকাশের দিকে তাকিয়ে আবার বলল, তোর বদ ভাই মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে পটিয়েছে। আমি আবারও বই পড়তে পড়তে বললাম, নীরা এবার আমার দিকে তাকিয়ে ভ্রু সহ কপাল কুঁচকে রাগি রাগি মুখ করে জিজ্ঞেস করলো, তুই কি আমার কথা শুনছিস? আমি আবারও বই পড়তে পড়তে ছোট্ট করে উত্তর দিলাম। নীরা এক টান দিয়ে আমার কোল থেকে বইটা নিয়ে বলল, এই এক গল্প, তুই আর কতবার পড়বি বলতো? এবার এটা রেখে আমার কথা শোন। আমি নীরার দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে বললাম, তোর এই এক বকবক সেই কলেজ লাইফ থেকে শুনে আসছি, আমার বই দে এবার। বলে আমি ওর হাত থেকে বইটা নিতে নিলেই ও হাত উঁচিয়ে বলল, না দিব না। দে বলছি। বলে আমিও এক হাত উঁচিয়ে নীরার হাত থেকে বইটা নিতে নিলাম। ঠিক তখনই পেছন থেকে কেউ জিজ্ঞেস করলো, এখানে কি করছো তোমরা? আমি পেছনে তাকিয়ে দেখি অরণ্য ভাইয়া দাঁড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি মাথা নিচু করে দাঁড়িয়ে যাই। অরণ্য ভাইয়া ধমক দিয়ে আবারও জিজ্ঞেস করলো, কি হলো, কথা গানে যাচ্ছে না? রিহার্সেল না করে এখানে কি করছো? ওনার কথা শুনে আমি মনে মনে ভাবতে থাকি, উনি নাকি ইউনিভার্সিটির সব থেকে ভালো স্টুডেন্ট, আর ওনার মাথায় এতটুকু বুদ্ধি নেই এটা বোঝার যে আমরা কিছুতে নাম দেইনি তাই রিহার্সেলও করছি না। মনে হয় উনি মুখস্থ বিদ্যা খুব ভালো, মাথায় বুদ্ধিশুদ্ধি কিছুই নেই। ইস, আমার যদি এমন ফটোকপি মেমোরি হতো কতই না ভালো হতো। আহা, সব সাবজেক্টে 90% মার্ক আসতো। ইউনিভার্সিটি, বাসায়, আত্মীয় স্বজন, সব জায়গায় সবাই আমার প্রশংসা পঞ্চমুখ হতো। ভাবতে কত সুখ সুখ লাগে। উফ, এসব চিন্তা ভাবনা আপাতত একপাশে রেখে আমি অর্ণ ভাইয়াকে বললাম, ভাইয়া আমরা তো কোনো কিছুতে নাম দেইনি। অর্ণ ভাইয়া ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, কেন? নীরা আস্তে করে বলল, ভাইয়া আমার ফ্যামিলি থেকে না করে দিয়েছে। নীরা কথা বলা শেষ হলে আমার দিকে তাকিয়ে অর্ণ ভাইয়া জিজ্ঞেস করলো, আর তোমার কি প্রবলেম? আমি আমতা আমতা করে বললাম, ভাইয়া আমি কিছু পারি না। আমার কথা শুনে অর্ণ ভাইয়া ভ্রু কুচকে অবাক কণ্ঠে বলল, পারো না মানে? আমি তো জানি তুমি খুব ভালো গান করো। অর্ণ ভাইয়ের কথা শুনে আমি অবাকের চরম সীমায় গিয়ে পৌঁছাই। বিস্মিত চোখে আমি ওনার দিকে তাকালাম। উনি কিভাবে জানলো আমি অনেক ভালো গান গাই? আমার ফ্যামিলি মেম্বার আর নীরা ছাড়া তো কেউ জানে না যে আমি গান পারি। শুধু ইউনিভার্সিটি কেন, স্কুল কলেজের কেউ জানতো না, তাহলে উনি জানলো কিভাবে? অর্ণ ভাইয়ার কথায় আমার ধ্যান ভাঙে। অর্ণ ভাইয়া ধমকে প্রশ্ন করলো, এমনি কথা বলছো না কেন? আমি মাথা নিচু করে বললাম, ভাইয়া আসলে আমি অনেক মানুষের মাঝে গান গাইতে পারি না, অস্বস্তি লাগে, তাই নাম দিই না। অর্ণ ভাইয়া আমাকে উদ্দেশ্য করে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই একটা শুকনো ফর্সা মোটামুটি লম্বা ছেলে এসে অর্ণ ভাইয়ার পাশে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে অর্ণ ভাইয়াকে বলল, ভাই বিসি স্যার আপনাকে ডাকে। অর্ণ ভাইয়া চোখে মুখে বিরক্ত নিয়ে বলল, তোর ডাকার আর সময় পেল না। বলে এক নজর আমার দিকে তাকিয়ে আর কোনো কথা না বলে বড় বড় পা ফেলে চলে গেল। পিছু পিছু সেই ছেলেটাও আবার দৌড় লাগালো। আমি ধপাস করে বেঞ্চে বসে পড়লাম।
ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, তাই ব্যাগ থেকে পানির বোতল বের করে ঢকঢক করে বোতলের অর্ধেকটা পানি খেয়ে ফেললাম। নীরা আমার পাশে বসে আমাকে জিজ্ঞেস করলো, অরণ্য ভাইয়া কিভাবে জানলো যে তুই গান গাইতে পারিস? আমি চিন্তিত কণ্ঠে বললাম, আমিও তাই ভাবছি। দুই বান্ধবী মিলে চিন্তা করতে লাগলাম, কিন্তু কোনো উত্তরই খুঁজে পেলাম না। রাতে ঘুমানোর আগে শুয়ে শুয়ে নীরার সাথে মেসেঞ্জারে কথা বলছিলাম। কথা বলা শেষ ঠিক তখনই একটা ফ্রেন্ড রিকোয়েস্ট এলো। আইডির নাম অপদার্থ তুমি। নামটা দেখে না প্রচুর হাসি পেল আমার, আর মনে একটা প্রশ্নও জাগলো। আচ্ছা, এই আইডির মালিক ঠিক কাকে অপদার্থ বললো? যেহেতু সে লিখেছে অপদার্থ তুমি, তার মানে সে নিজে না, তার জিএফবিএফ নাকি অন্য কাউকে বলেছে, নাকি যাদের রিকোয়েস্ট পাঠিয়েছে তাদের বলেছে? এ মা, তাহলে তো আমাকেও এই আইডির মালিক অপদার্থ বলছে। ছি ছি ছি। আচ্ছা, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে বকাবকি করব? না থাক, যেহেতু আমি সঠিক জানি না উনি কাকে অপদার্থ বলেছে, তাই বকাবকি করাটা ভালো কাজ হবে না। তাহলে কি অ্যাকসেপ্ট করে জিজ্ঞেস করবো উনি কে? থাক, এসব ফেক আইডিওয়ালাদের সাথে কথা না বলাই ভালো। বাট খুব জানতে ইচ্ছে করছে এই আইডির মালিকটা কেমন কেমন মানুষ হওয়ার সম্ভাবনা বেশি? কোনো গম্ভীর মধ্যবয়স্ক ম্যাথ টিচার? এই টিচাররাই অপদার্থ ওয়ার্ডটা বেশি ইউজ করে। মধ্যবয়স্ক একটা লোক, রাগী রাগী দুটো চোখ কল্পনা করতে গিয়ে একজনের রাগী চোখ কল্পনাতে ভেসে উঠল। আমার দেখা পৃথিবীর সব থেকে রাগী চোখ। আচ্ছা, ওনারও নিশ্চয়ই ফেসবুক আইডি আছে। সার্চ দিয়ে দেখি তো ওনার কোনো হাসি খুশি পিক পাই কিনা। আরিয়ান চৌধুরী অরণ্য লিখে সার্চ দিলাম, 19টা আইডি আসলো। পুরো 35 মিনিট ধরে 17টা আইডির A to Z চেক করলাম, কিন্তু ওনার আইডি পেলাম না। বাকি দুটো আইডি লক করা। লক আইডির দুটোর উপর এখন বিরক্ত লাগছে, চরম বিরক্ত লাগছে। ধুর, আমার 35টা মিনিটই লস হলো, কাজের কাজ কিছুই হলো না। ঘোড়ার ডিম, কি এমন আছে এই আইডিতে যে লক করে রাখতে হবে? যত সব। এসব পাবলিকদের ধরে না তেলাপোকার জুস খাইয়ে দেওয়া উচিত। আচ্ছা, তেলাপোকার জুস খেলে কি কেউ মরে যাবে? তেলাপোকার জুস জিনিসটা কল্পনা করতে গা গুলিয়ে এলো। ছি, কি বিশ্রী। না, এইসব আজে বাজে চিন্তা বাদ দিয়ে এখন ঘুমাই বলেই ঠাস করে বালিশে মাথা রেখে শুয়ে পড়লাম। তখন মনে হলো লাইট তো অফ করা হয়নি, আলোতে ঘুমোতে পারি না। কেন যে এসির মতো সুইচেরও রিমোট নেই। ঘোড়ার ডিম, ভালো লাগে না। ধুর, কেন যে কার্টুনের পেতনি হলাম না। কার্টুনের পেতনিরা কি সুন্দর নিজেদের ইচ্ছে মতো নিজেদের ছোট বড় করতে পারে। ইস, আমিও যদি করতে পারতাম, তাহলে আর উঠে উঠে লাইট অফ করতে হতো না। শুয়ে শুয়ে হাত লম্বা করে লাইটটা অফ করে দিতাম। বাট পেতনি হলে তো আরেক ঝামেলা, কাঁচা মাছ খেতে হবে। আমার তো ভাজা মাছই খেতে ইচ্ছে করে না, আবার কাঁচা মাছ, ইয়া পচা গন্ধ। না না, আর চিন্তা না করে উঠে লাইট অফ করে ঘুমাই একবার। এসব চিন্তা করে লাভ নেই, শুধু শুধু ঘুমের দেরি। উঠে লাইট অফ করে ঘুমিয়ে গেলাম। আজকে নবীনবরণ, নীরা শাড়ি পরে যাবে, কিন্তু আমি শাড়ি পরবো না। নীরা অনেকক্ষণ এটা নিয়ে কালকে বক বক করেছে, কিন্তু আমি তো পরবো না মানে পরবোই না। কোনো জায়গাতে শাড়ি পরে যাওয়া মানে একটা উটকো ঝামেলা সঙ্গে করে নিয়ে যাও। জোরে হাঁটা যাবে না, সময় নিয়ে সব সময় খেয়াল রাখতে হবে শাড়ি ঠিক আছে কিনা, পিঠ দেখা যাচ্ছে কিনা, পেট দেখা যাচ্ছে কিনা, কোমর দেখা যাচ্ছে কিনা, কুচি ঠিক আছে কিনা। ও ফল্লা, তার উপর আবার গরম তো আছেই, তাই একটা পিঙ্ক কালারের চুড়িদার পরলাম। কানে লম্বা দুল, বাঁদিকে সিঁথি করে পিঠ পর্যন্ত চুলগুলো ছেড়ে দিলাম। ব্যাস, আমি রেডি। আয়নায় শেষবারের মতো দেখে নিলাম সব ঠিকঠাক আছে কিনা। নিচে নামতে যাবো, মাকে ডেকে বললাম, মা কোথায় তুমি? আমি বের হয়ে যাচ্ছি তো। আসছি বলি মা রান্নাঘর থেকে বের হয়ে আমার কাছে আসে, আমাকে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে কপাল কুঁচকে পড়লো। এই, তুই কি ক্লাস করতে যাচ্ছিস? আমি অবাক হয়ে বললাম, ক্লাস করতে যাব কেন? তোমাকে না কালকে বললাম আজকে কলেজে নবীনবরণ অনুষ্ঠান আছে, সেখানে যাচ্ছি। তাহলে এভাবে যাচ্ছিস কেন? সব মেয়েরা কত সুন্দর করে সেজে গুজে যাবে, আর তুই? মাকে আর কিছু বলতে না দিয়ে আমি বললাম, ও মা, আমি কি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি নাকি যে সেজে গুজে যেতে হবে? এ কেমন কথা? মানুষ কি শুধু বিয়ের অনুষ্ঠানেই সাজে? ওহ মা, দেরি হয়ে যাচ্ছে, এখন যাই আমি, বাই। বলে দরজার দিকে হাঁটা শুরু করলাম। মা পেছন থেকে একটু জোরেই বলল, সাবধানে যাস আর তাড়াতাড়ি চলে আসিস। আমি দরজা দিয়ে বাইরে যেতে যেতে বললাম, আচ্ছা মা। গাড়ি করে 45 মিনিটে পৌঁছে গেলাম ইউনিভার্সিটিতে। গাড়ি থেকে নেমে গেট দিয়ে ভেতরে ঢুকতেই মায়ের কথাটার বাস্তব রূপ দেখতে পেলাম। চারিদিকে সব মেয়েরা লাল, নীল, হলুদ বিভিন্ন রঙের শাড়ি আর হ্যাভি মেকআপে সেজে উঠেছে। দেখে মনে হচ্ছে আজকে ভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠান না, বিউটি কুইন
কম্পিটিশন চলছে। আচ্ছা, এখন বাজে সকাল 9:45। এদের বাসা থেকে ভার্সিটিতে আসতে ধরলাম 1 ঘন্টা সময় লাগে, তাহলে 8:45-এ রওনা দিয়েছে। সাজতে যদি 2 ঘন্টাও লাগে তাহলেও 6:45। খাওয়া গোসল তো বাকি রইলই। হায় আল্লাহ, তাহলে এরা ঘুম থেকে উঠেছে কখন? 4টা-5টা। শুধুমাত্র সেজেগুজে আসার জন্য এরা এত সকালে ঘুম থেকে উঠেছে? আমার পক্ষে তো এটা কোনোদিনই সম্ভব না। মা আর নীরা ঠিকই বলে, আমি মেয়ে না, আমি হচ্ছি এলিয়েন। আরে নীরা এখনো ফোন দেয়নি কেন? ও কি এখনো আসেনি? আমাকে এনে নিজেরই কোনো খবর নেই। ভাবতে ভাবতে ভার্সিটির মাঠের একপাশে দাঁড়িয়ে ব্যাগ থেকে ফোনটা বের করে নীরাকে ফোন করলাম। নীরা ফোন রিসিভ করলেই আমি জিজ্ঞেস করলাম, কোথায় তুই? নীরা ফোনের ওপাশ থেকে উত্তর দিল, এই তো এসে গিয়েছি, আর 5 মিনিট লাগবে। আমি রাগী কণ্ঠে বললাম, সকাল থেকে আমাকে তাড়া দিয়ে এখন তোর নিজেরই খবর নেই? নীরা অসহায় কণ্ঠে বলল, প্লিজ দোস্ত, রাগ করিস না, আমি তো আগেই বের হয়েছি, সিগন্যালে আটকে গিয়েছি। আচ্ছা তাড়াতাড়ি আয় বলে ফোনটা কেটে দিলাম। আমি জানি ওর 5 মিনিট মানে কমপক্ষে 10 মিনিট। তাই শুধু শুধু দাঁড়িয়ে না থেকে সাজানো ভার্সিটির ছবি তুলবো বলে ঠিক করলাম। আমি প্রথমে কলেজের গেটের ছবি তুলে বিল্ডিং এর ছবি তোলার জন্য পেছনে ফিরে ফোনের ক্যামেরা ধরে লক্ষ্য করতেই দেখি ক্যামেরার মধ্যে দিয়ে অরণ্য ভাইয়াকে দেখা যাচ্ছে। ফর্সা গায়ে বেগুনি রঙের পাঞ্জাবি আর সাদা জিন্সের প্যান্ট পরা সে। পাঞ্জাবির হাতা কোণে পর্যন্ত ভাঁজ করা, হাতে দামি ব্র্যান্ডের ঘড়ি, সিল্কি চুলগুলো ব্রেক ব্রাশ করা। বারান্দায় দাঁড়িয়ে হাত নেড়ে নেড়ে 2জন ছেলের সাথে কথা বলছে সে। ওনাকে দেখে এত সুন্দর লাগছিল যে কিছু না ভেবে ক্লিক করে ছবি তুলে ফেলি। ছবি তুলে সামনে তাকিয়ে দেখি অরণ্য ভাই আমার দিকে তাকিয়ে আছে। হায় আল্লাহ, অরণ্য ভাইকে আমাকে দেখে ফেলেছে নাকি যে আমি তার ছবি তুলেছি? বাট ওইখান থেকে উনি কি করে জানবে যে আমি তার ছবি তুলেছি? এমনি হয়তো তাকিয়ে আছে এইদিকে, অথবা আশেপাশে কাউকে হয়তো দেখছিল। এটা ভেবে আশেপাশে অরণ্য ভাইয়া কাকে দেখছিল তা দেখার জন্য আমার আশেপাশে তাকিয়ে খুঁজতে লাগলাম, কিন্তু আমার এইদিকে এমন কাউকেই চোখে পড়লো না আমার। আবার সামনে অরণ্য ভাইয়ের দিকে তাকিয়ে দেখি উনি আমার দিকেই তাকিয়ে আসছেন। হায় হায়, এখন কি হবে? এমনি উনি আমার উপর রেগে আছেন, এখন ছবি সহ ধরা পড়লে আমাকে কাঁচা গিলে খাবে। বাঁচতে হলে পালা নিঝুম। কোন রকম এক প্রকার দৌড় দিয়ে গার্লস ওয়াশরুমে ঢুকে গেলাম। যাক বাবা, এখন ভয় নেই। উনি তো আর আমাকে ধরার জন্য গার্লস ওয়াশরুমে আসবে না। শুনেছি ভাইয়া নাকি পারমিশন ছাড়া কাউকে তার ছবি তুলতে দেয় না। কেউ তুললে তার ফোন নিয়ে ছবি ডিলিট করে দেয় আর কানে ধরিয়ে প্রমিস করায় যেন আর কখনো তার ছবি না তোলে। আজব লোক একটা। কারো ফোনে ওনার ছবি থাকলে কি ওনার কি চুলকানি হয়? এই রোগের নাম কি হতে পারে? আদার তোলা পিক অ্যালার্জি। তবে ছবিটা অনেক সুন্দর হয়েছে বলেই ফোন থেকে ছবিটা বের করে আবারও দেখছিলাম। তখনই নীরা ফোন করে। ফোন রিসিভ করে কানে নিতে নীরা বলল, কোথায় তুই? আমি পুরো হলরুম খুঁজে তোকে পাচ্ছি না। তুই এসে পড়েছিস? আমি একটু ওয়াশরুমে এসেছিলাম, তুই থাক, আমি হলরুমে আসছি। বলেই আমি ওয়াশরুম থেকে এক পা বের হয়ে আশেপাশে অরণ্য ভাইয়া আছে কিনা ভালো করে দেখে নিলাম। না, ওনাকে তো দেখা যাচ্ছে না। তাই আমি আস্তে করে বের হয়ে এক প্রকার দৌড় দিয়ে হলরুমে ঢুকে গেলাম। দাঁড়িয়ে নীরাকে খুঁজতে লাগলাম। তখনই দেখি নীরা হলরুমের মাঝামাঝি সারিতে দাঁড়িয়ে হাত নাড়িয়ে আমায় ডাকছে। নীরা সবুজ শাড়ি পরে সেজে গুজে এসেছে, খুব সুন্দর লাগছে ওকে। আমি ওর পাশে গিয়ে বসে হাঁপাতে লাগলাম। নীরা আমাকে হাঁপাতে দেখে ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? আমি কিছু বলতে যাব তখনই সবাইকে চুপ করতে বলা হলো। সবাই চুপ করে গেলে অর্ণ ভাইয়া বলতে বলতে স্টেজে উঠে, এসেছে শতপুষ্পের দল, করছি তাদের বরণ, হাতে হাতে শোভা পাবে তাদের দেয়া মন। বিশাল এই পৃথিবীতে সৃষ্টি হয়েছে সব, সেই সৃষ্টির বরণে হয়েছে কলরব। প্রতিদিন এই নবীন বাড়বে, প্রবীণ হবে সবাই, আদর্শকে পুঁজি করে থাকবো মোরা ভাই ভাই। রোগে শোকে কাতর হলে সবাই আসবে তলে তলে, করবে সবই জয়। আমরা তোমাদের পাশে থাকবো, নেই কোজে আর ভয়। অর্ণ ভাইয়া হাতে মাইক নিয়ে ঠোঁট দুটো নেড়ে নেড়ে এত সুন্দর করে বলছিল যে আমি চেয়েও চোখ নামাতে পারছিলাম না। আমি এতই মন দিয়ে তাকে দেখতে লাগলাম যে আশেপাশে কি হচ্ছে আমার সেই খেয়ালই নেই। খেয়াল ফিরল যখন অর্ণ ভাই স্টেজের থেকে নেমে গেল আর সবাই হাততালি দিয়ে উঠলো। আমি নীরার দিকে তাকাতেই ও দাঁত কেলিয়ে জিজ্ঞেস করলো, কি রে দোস্ত, ক্রাশ খাইছিস? মোটেই না বলেই নীরার চেয়ারের সাথে লাগানো টেবিলে চোখ পড়তেই দেখি ওর টেবিলে একটা গোলাপ আর একটা রজনীগন্ধার ডাল। আমি ভ্রু কুচকে ওকে জিজ্ঞেস করলাম, তোকে এই ফুল কে দিল? নীরা আমার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা একটা ছেলেকে দেখিয়ে বলল,
ওই ভাইয়াটা সবাইকে ফুল দিয়ে গেল? আমি সন্দেহের চোখে নীরার দিকে তাকিয়ে বললাম, সবাইকে দিয়েছে, তাহলে আমারটা কোথায়? তুই নিয়েছিস আমার ফুল? দে আমার ফুল দে। বলে নীরার ফুলের দিকে হাত বাড়ালাম আমি। নীরা তাড়াতাড়ি নিজের ফুলগুলো হাতে নিয়ে আমাকে বলল, এই আমি তোর ফুল নিতে যাব কেন? আমি একটু উঁচু করে জিজ্ঞেস করলাম, তাহলে আমার ফুল কোথায়? নীরা উত্তর দিল, আমি কি জানি, ওই ভাইয়াকে গিয়ে বল দিবে নে। আমি উঠে ভাইয়াটার কাছে গিয়ে বললাম, ভাইয়া আমি ফুল পাইনি। ভাইয়া স্বাভাবিকভাবেই বলল, বাকি ফুলগুলো তো আমার কাছে নেই। তারপর আঙুল দিয়ে সামনের দিকে বসে থাকা অরণ্য ভাইয়াকে দেখিয়ে বলল, বাকি ফুলগুলো অরণ্য ভাইয়ের কাছে, তুমি গিয়ে বললেই দিবে। হায় কপাল, যার থেকে আমি পালিয়ে বেড়াচ্ছি উনি আমাকে তার কাছেই যেতে বলছে। আচ্ছা, অরণ্য ভাইয়া আমাকে ধরার জন্য ইচ্ছে করে আমাকে ফুল দিতে না করেনি তো? এ লোক তো ভালো পচা, লাগবে না আমার ফুল। এ ভাইয়াকে আর কিছু না বলে আমি চেয়ারে গিয়ে গাল ফুলিয়ে বসলাম। নীরা জিজ্ঞেস করলো, কিরে ফুল কোথায়? আমি মুখ ফুলিয়ে রেখে বললাম, দেয়নি। দেয়নি কেন? কি বলেছে? আমি কাঁদো কাঁদো মুখ করে বললাম, বলেছে অরণ্য ভাইয়ার কাছে যাইতে। নীরা অবাক হয়ে পুনরায় জিজ্ঞেস করলো, কেন? আমি ঠোঁট উল্টে বললাম, জানি না, আমার এত পছন্দের ফুল আর আমাকেই দিল না। নীরা নিজের ফুল দুটো আমার দিকে এগিয়ে দিয়ে বলল, নে আমার ফুল দুটোই তুই নিয়ে নে। আমি নীরার হাত থেকে ফুল দুটো নিয়ে দাঁত কেলিয়ে হেসে বললাম, তুই না দিলেও আমি আর একটু পরেই তোর ফুল দুটো ছিনতাই করতাম। দুপুরে একটা অনুষ্ঠানের বিরতি দিলে নীরা আর আমি একসাথে লাঞ্চ করি। তারপর 2টা থেকে আবার অনুষ্ঠান শুরু হয়। 30 মিনিট পর দীপ ভাইয়া আসলে 2:30 নীরা চলে যায়। নীরা ওর সাথে যেতে বললেও আমি যাইনি। ওকে বললাম, আমি কাবাবের হাড্ডি হতে চাই না। নীরা চলে যাওয়ার ঘন্টাখানিক পর আমি বাসা যাওয়ার জন্য হলরুম থেকে বের হই। হলরুম থেকে বের হয়ে যেই না বারান্দায় আসি, অমনি অরণ্য ভাইয়া আমার সামনে এসে বলল, আমার সাথে চুপচাপ এসো, দৌড়াবে না, কোনো রকম পালানোর চেষ্টা করবে না, তাহলে পা কেটে ইউনিভার্সিটির গেটে ঝুলিয়ে দিব। এতক্ষণ অনুষ্ঠান দেখতে দেখতে আর নীরার সাথে বকবক করতে করতে আমি অরণ্য ভাইয়ার কথা ভুলেই গিয়েছিলাম। হায় আল্লাহ, এখন কি হবে আমার? কেন যে নীরার সাথে চলে গেলাম না? উফ, ঢং করে বলেছিলাম কাবাবের হাড্ডি হতে চাই না। এখন তো এই লাল চোখা আমার হাড্ডি মাংস আলাদা করে আমাকেই হাড্ডি ছাড়া কাবাব বানিয়ে ফেলবে। অরণ্য ভাই আবার আমাকে ধমক দিয়ে বলল, পাটা কি চলবে না কাটবো? আমি আর কোনো উপায় না পেয়ে কাঁদো কাঁদো মুখ করে চুপচাপ ওনার পিছু পিছু হাঁটতে লাগলাম। উনি আমাকে নিয়ে ইউনিভার্সিটির পেছনে গিয়ে ধপাস করে একটা বেঞ্চে বসে পড়ে পা দুটো সোজা করে হাত দুটো বেঞ্চের দুই পাশে দিয়ে বেঞ্চে হেলান দেওয়ার জায়গায় পিঠ লাগিয়ে আকাশের দিকে মুখ করে চোখ বন্ধ করে রইল। দুপুরে রোদ থাকলেও বিল্ডিং এর পেছনে বেঞ্চটা হওয়ায় এখানে কোনো রোদ পড়ছে না। এটা ভার্সিটির একদম পেছন দিক। পুরো জায়গায় ছোট ছোট সবুজ ঘাসের উপর 3-4টা বেঞ্চ আর দেয়াল ঘেঁষে 2টা আম গাছ, একটা নারকেল গাছ আর কিছু নাম না জানা গাছ আছে এখানে। আশেপাশে কোনো মানুষ নেই। এখানে উনি আমাকে মেরে ফেললে কেউ জানতে পারবে না। কথাটা মাথায় আসতে একটা ঢোক গিলে আর চোখে ওনার দিকে তাকালাম। তখনই অরণ্য ভাইয়া বলল, আমি না তোমার সাহস দেখে অবাক হচ্ছি। যেখানে ভার্সিটির ভিসি পর্যন্ত আমার সুপারিশ চায় অনেক সময়, সেখানে তুমি একটা ছোট্ট র্যাবিট হয়ে আমার সামনে লাফালাফি করছো। এখানে সাহসে কি পেল উনি? প্রথম দিন উনি যে আমার কথা শুনছিল তা আমি জানতাম না। আজকে সকালে নিজের অজান্তেই আমি ছবিটা তুলে ফেলেছি, আর পরে ওনার ভয়েই তো আমি পালিয়েছি। ভয়ে আমি মাথা নিচু করে তোতলাতে তোতলাতে বললাম, সরি ভাইয়া। কানে ধরো। অরণ্য ভাইয়ার কথা শুনে আমি অবাক হয়ে ওনার দিকে তাকালাম। আমি কিছু ভুল শুনিনি তো? উনি আবারও আমাকে ধমক দিয়ে বলল, তুমি এত স্লো কেন? সব কথা তোমাকে 2বার করে বলতে হয় কেন? একবার বললে কি কথা কানে যায় না? ফার্স্ট কানে ধরো, আমার হাতে টাইম কম। আমি কাঁদো কাঁদো কণ্ঠে বললাম, ভাইয়া। আমার কথা শেষ হওয়ার আগেই উনি জোরে ধমকে বলে উঠল, ফার্স্ট। ওনার ধমক শুনে আমার শরীর ভয়ে কেঁপে উঠলো। আমি ভয়ে তাড়াতাড়ি কানে ধরলাম। উনি বলল, মাথা উঁচু করে আমার দিকে তাকাও। আমি মাথাটা হালকা উঁচু করতে ক্লিক করে শব্দ হলো একটা। অরণ্য ভাইয়া নিজের ফোন দিয়ে আমার এই কানে ধরা অবস্থার ছবি তুলেছেন। আমি অবাক চোখে তাকাতেই উনি আরো একটা ছবি তুলে ফেললো তখনই। তারপর ফোনের দিকে তাকিয়ে বলল, এই ছবিটা বেশ হয়েছে, এখন তুমি কান ছাড়তে পারো। আমি কান ছেড়ে দাঁড়ালাম। উনি ফোনে কাউকে টেক্সট করলো মনে হলো। তারপর বসা থেকে সোজা হয়ে দাঁড়িয়ে ফোনটা পকেটে রেখে আরো একটু আমার কাছে এসে বলল, আমার ছবি যদি অন্য একজনের কাছেও যায়, তাহলে তোমার এই ছবি পুরো ইউনিভার্সালে ভাইরাল করার দায়িত্ব আমার। রিমেম্বার ইট।
তখনই একটা ছেলে কতগুলো গোলাপ ফুল নিয়ে এসে অরণ্য ভাইয়ার দিকে এগিয়ে দিয়ে বলল, ভাই ফুলগুলো দে। বলেই অরণ্য ভাইয়া ছেলেটার হাত থেকে ফুলগুলো নেয়। সেই সাথে সাথেই ছেলেটা চলে যায়। তারপর আমার সামনে ফুলগুলো ধরে বলল, ধর। আমি অবাক হয়ে একবার ফুলের দিকে তাকাচ্ছি তো একবার ওনার দিকে তাকাচ্ছি। মনে মনে ভাবছি, আমি ভুল দেখছি না তো? আচ্ছা, আমি সামনে যা দেখছি তা ফুলই তো? উনি আমাকে এতক্ষণ বকে এখন ফুল দিচ্ছেন। এবার একটু জোরেই উনি বলল, নিঝুম। হঠাৎ এমন চিৎকারে আমি চিন্তার জগৎ থেকে বের হয়ে তাড়াতাড়ি বলে উঠলাম, হ্যাঁ ভাইয়া। উনি বিরক্ত নিয়ে বলল, ফুলগুলো নিয়ে আমাকে উদ্ধার কর। কথাটা শুনে খুব রাগ হলো আমার। একবার ইচ্ছে হলো বলে দিই যে আমি কি আপনাকে বলেছি আমাকে ফুল এনে দিন, আমি নিব না আপনার ফুল। কিন্তু ওনাকে কিছু বলার তো সাহসই হলো না আমার। তাই চুপচাপ ওনার হাত থেকে ফুলগুলো নিয়ে নিলাম আমি। 7টা টকটকে লাল গোলাপের মাঝে একটা দবদবে সাদা গোলাপ। ওনার হাত থেকে ফুলগুলো নিতেই উনি বলল, এদিকটা স্টুডেন্ট কম থাকে, একা তো দূরের কথা, অন্য কারোর সাথেও এখানে আসবে না, আন্ডারস্ট্যান্ড? নিজে আমাকে এখানে নিয়ে এসছে, এখন নিজেই বলছে এখানে কারোর সাথে আসবে না। আজব পাবলিক। আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। উনি বলল, চলো। বলেই উনি হাঁটা লাগালো। আমিও ওনার পিছু পিছু হাঁটা শুরু করলাম। ভার্সিটির সামনের মাঠে এসেই উনি আমাকে বলল, যাও এবার সোজা বাসায় চলে যাও। বলেই উনি হাঁটা লাগালো। আমিও ওনার পিছু পিছু হাঁটা শুরু করলাম। ভার্সিটির সামনের মাঠে এসে উনি আমাকে বলল, বলেই আমার উত্তরের আশায় না থেকে উনি হলরুমের দিকে হাঁটা দিলেন। আমিও একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে গেটের দিকে হাঁটা দিলাম। রাতে খাওয়া দাওয়া শেষ করে রুমে ঢুকতেই নাকে এসে লাগলো গোলাপের মন মাতানো গন্ধ। যদিও এখানে 9টা গোলাপের সাথে একটা রজনীগন্ধার ডাল আছে, কিন্তু তার গন্ধ এই 9টা গোলাপের গন্ধের সাথে পেরে উঠছে না। বাসায় আসার সময় একবার ভেবেছিলাম এই পচা লোকের ফুলগুলো ফেলে দিব, কিন্তু ফুল যে আমার বড্ড পছন্দের জিনিস, তাই ফেলতে পারিনি। আর তাছাড়া যে ফুলগুলো দিয়েছে সে পচা হতে পারে, বাট ফুলগুলো তো আর পচা না। শুধু শুধু ওই পচা লোকটার জন্য এত সুন্দর ফুলগুলো কেন ফেলবো আমি? তাই ফুলগুলো বাসায় এনে একটা ফুলদানিতে সাজিয়ে আমার রুমের পড়ার টেবিলের উপর রেখে দিয়েছি। আর সেই ফুলগুলোর গন্ধে এখন পুরো রুমটা মো মো করছে। টেবিলের কাছে গিয়ে ফুলগুলোর দিকে একটু ঝুঁকে চোখ দুটো বন্ধ করে গন্ধ নিতেই অরণ্য ভাইয়ার এই ফুলগুলো আমার সামনে ধরে দাঁড়িয়ে থাকার মুহূর্তটা ভেসে উঠল। কি সুন্দরী না লাগছিল তখন রাগী লাল চোখা মানুষটা। পরনে পাঞ্জাবি, সেট করা চুল, হাতে গোলাপ ফুল, একদম প্রপোজ করা স্টাইল। শুধু ফুলগুলো নিয়ে হাঁটু গেড়ে বসে আই লাভ ইউ বললেই হয়ে যেত প্রপোজ করা। মাথায় একটা হালকা থাপ্পড় দিয়ে নিজেই নিজেকে বললাম, হ্যাঁ কি সব ভাবছি আমি, উনি আমাকে প্রপোজ করতে যাবে কেন? তবে আমার একটা কোশ্চেন আছে, তা হলো উনি আমাকে 7টা গোলাপ আর একটা সাদা গোলাপ দিলেন কেন? যেখানে সবাইকে দিল একটা লাল গোলাপ আর একটা রজনীগন্ধার ডাল। মনে হয় আমাকে কানে ধরিয়ে ছবি তুলেছেন। এই যা, যেই ছবির জন্য আজ এত কিছু হলো, আমি তো সেই ছবির কথাই ভুলে গিয়েছি। ছবিটাকে হাইড করতে হবে তো, তা না হলে যদি কারো হাতে যায় তাহলে আমার কানে ধরা ছবি সবাই দেখবে। তাড়াতাড়ি ফোনের চার্জটা খুলে বিছানাতে গিয়ে বসে ছবিটা বের করি। ছবিটার দিকে তাকিয়ে ভাবি, কেউ দেখলে বলবে এই ছেলেটা এত পচা যে এই ছবি তোলার অপরাধে আমার জান বের করে ফেলেছিল। পচা ছেলে কোথাকার। বলে ছবিটাকে মুখ ভেঙচি কেটে দিয়ে হাইড লিস্টে পাঠিয়ে দিলাম। তারপর ফোনে অ্যালার্ম সেট করে ঘুমিয়ে পড়লাম। দোতলার বারান্দায় ডান কাঁধে ব্যাগ, হাতে একটা বই, সাথে একটা খাতা নিয়ে দাঁড়িয়ে আছি আমি। আর আমার থেকে 2 হাত দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলছে নীরা। কালকে বিকেলে নীরার বড় বোন নিতু আপু এসেছে ওদের বাসায়। নিতু আপুর 6 বছরের মেয়ে সুপ্তি নীরার জন্য পাগল। ওদের বাসায় আসলেই সুপ্তির সব কিছু নীরাকেই করে দিতে হবে। নীরা ছাড়া কারো হাতে খাবে না, কারোর সাথে ঘুমোবে না, এমনকি গোসলটাও নীরাকেই করিয়ে দিতে হবে। আজকেও তার সেই একই বাহানা। এখন বাজে 11:45। এত বেলা পর্যন্ত সে খাচ্ছে না নীরার জন্য। তাই বাধ্য হয়ে নিতু আপু নীরাকে ফোন করেছে। নীরা ফোনে তাকে প্রায় 10 মিনিট ধরে বোঝাচ্ছে এতক্ষণ ধরে হাতে বই খাতা নিয়ে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না আর। তাই বই আর খাতাটা বারান্দার রেলিং এর উপর রেখে সামনে তাকালাম। এই বিল্ডিং এর সামনে সবুজ ঘাসের মাঠ। মাঠের পরে ইউনিভার্সিটির 1 নম্বর গেট। কিছুক্ষণ পরপরই কেউ না কেউ এই গেট দিয়ে ঢুকছে না হয় বের হচ্ছে। গেটের পাশেই আছে একটা কাঠের টুল। টুলটা থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে 50-55 বছর বয়সী একটা লোক। পরনে হালকা আকাশি রঙের দারোয়ানের ইউনিফর্ম। লম্বা 5 ফুট 5 থেকে 7 ইঞ্চির মতো হবে। হালকা ভুঁড়িও আছে। মুখে দাড়ি গোঁফ নেই। মাঝারি সাইজের চুলগুলো কালো। আচ্ছা, এই বয়সে ওনার চুলগুলো সাদা হওয়ার কথা না? কালো কেন?
তাহলে কি উনি চুলে কলপ দেন? হবে হয়তো, না হলে এই বয়সে কালো চুল তো থাকার কথা না। যেখানে আমার 19 বছর বয়সী একটা চুল সাদা হয়ে গিয়েছে, সেখানে ওনার 50+ বয়সে চুল পাকবে না? এটা তো হতেই পারে না। তাহলে তো অন্যায় হয়ে যাবে, প্রকৃতির নিয়ম ভাঙার অন্যায়। আর এই অন্যায় শাস্তি হবে তার মাথার সব চুল ফেলে তাকে ন্যাড়া করে ফেলা। যাদের চুল সাদা তারা ন্যাড়া হলে কি তাদের আবারও কালো চুল হয়? গুড কোয়েশ্চেন, গুগল সার্চ করে দেখতো। আমার ভাবনার রীতি ঘটলো। নীরা ডাকে, জুম জুম চল। নীরা পেছন থেকে বলে উঠলো। আমি ঘুরে নীরার দিকে তাকানোর সেকেন্ড সময় পরেই কানে এলো কিছু মানুষের চিন্তিত কণ্ঠস্বর। অরণ্য ভাই, আপনি ঠিক আছেন তো? অরণ্য, তোর কোথাও লাগেনি তো? কে করলে এমন কাজ? কার এত দুঃসাহস? কোত্থেকে পড়লো বইটা? কথাগুলো শুনে দোতলা থেকে নিচে ঝুঁকে তাকাতেই দেখি অরণ্য ভাইয়া হাত দিয়ে মাথা ঘষতে ঘষতে উপরের দিকে তাকিয়ে আছে। আমি নিচের দিকে উকি দিতেই আমাদের চোখাচোখি হয়। তখনই অরণ্য ভাইয়ার পাশে দাঁড়িয়ে থাকে ঈশান ভাইয়া পায়ের কাছে থেকে আমার খাতাটা তুলে হাতে নিয়ে খাতার উপরে লেখা আমার নামটা বলল, সিনহা ইসলাম নিঝুম। অরণ্য ভাইয়া আমার দিক থেকে মুখ ঘুরিয়ে ঈশান ভাইয়ের দিকে তাকিয়ে বলল, আমি ঠিক আছি, চল, ওরা আমাদের জন্য ক্যান্টিনে অপেক্ষা করছে। বলি ঈশান ভাইয়ার হাতে থাকা আমার খাতা আর অন্য একটা ছেলের হাতে থাকা আমার বই নিয়ে ক্যান্টিনের দিকে চলে গেল। নীরা আমার পাশ থেকে বলে উঠল, হাই হাই, তোর বই খাতা অরণ্য ভাইয়ের মাথায় পড়লো কিভাবে? আমি একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে বললাম, রেলিং এর উপরে রেখেছিলাম, আমি তোর দিকে ঘুরতেই ধাক্কা লেগে পড়ে গিয়েছে। নীরা চিন্তিত কণ্ঠে বলল, এখন কি করবি? সামনের সপ্তাহ থেকে মিট শুরু, বই কিভাবে উদ্ধার করবি? আমি কাঁদো কাঁদো মুখ করে বললাম, বই খাতা আর পড়ার জন্য মাথা পেল না। উফ, অরণ্য ভাইয়ের মাথাতেই পড়তে হলো। এর থেকে ভালো হতো যদি আমার মাথায় পড়তো। একটাতে মন না ভরলে 10টা পড়তো। সাদা কালো চেকের শার্টটা কোনই পর্যন্ত ভাঁজ করা, সাথে কালো জিন্সের প্যান্ট, হাতের কবজিতে পরনে ঘড়ি, বেগ ব্রাশ করা, চুলগুলো খানিকটা এলোমেলো হয়ে আছে, কয়েকটা চুল কপালে পড়ে আছে, কিন্তু তাতে তার সুন্দর কমার বদলে আরো বাড়িয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমার সামনে বসে আছে ইউনিভার্সিটির, না না, ঠিক ইউনিভার্সিটির না, আমার দেখা সব থেকে সুদর্শন পুরুষ। কিন্তু আমি আপাতত তার রূপে মুগ্ধ হচ্ছি না। আমার এখন তাকে চিবাতে ইচ্ছে করছে। তিনি যেমন তার হাতে থাকা বার্গারটাকে চিবাচ্ছেন, আমারও ঠিক তেমনই তার মাথাটাকে চিবোতে ইচ্ছে করছে। ক্যান্টিনে তার পাশে দাঁড়িয়ে আছি প্রায় 20 মিনিট ধরে। পাশের একটা টেবিলে আমার জন্য খাবার নিয়ে বসে আছে নীরা। যদিও অরণ্য ভাইয়ের ভয়ে কেউ সরাসরি এইদিকে তাকাতে পারছে না, বাট সবাই আর চোখে আমাকে দেখছে, আর ফিসফিস করে যে আমাকে নিয়েই কথা বলছে তা আমি বেশ বুঝতে পারছি। অনেক সাহস সঞ্চয় করে ক্যান্টিনে এসে অরণ্য ভাইয়াকে সরি বলেছিলাম, কিন্তু উনি হ্যাঁ না কিছুই বললো না। আগের মতো বার্গার চিবাতে চিবাতে ফোন চালিয়ে যাচ্ছে। ভাবখানা এমন যেন আমি এখানে দাঁড়িয়ে নেই আর আমি ওনাকে কিছু বলিও নি। তার কিছুক্ষণ পরে আনিশা আর মিথি আপু ওনাকে আমার বই খাতা দিয়ে দিতে বললে উনি মুখ খুললেন, বলেন আমি নাকি ভয়ানক অপরাধ করেছি, আমি নাকি তাকে মেরে ফেলার উদ্দেশ্যে তার উপর বই খাতা ফেলেছি। এই ভয়ানক অপরাধের শাস্তি আমাকে পেতে হবে, আর যতক্ষণ পর্যন্ত না এই ভয়ানক অপরাধের শাস্তি ঠিক হচ্ছে ততক্ষণ আমার বই খাতা তার কাছে থাকবে। ওনার বন্ধুরা ওনাকে বোঝানোর চেষ্টা করলেও কোনো লাভ হয় না। ওনার সেই এক কথা, আগে শাস্তি জারি হবে পরে বই দিবে। আমি অবাক হই ওনার কথা শুনে। 360 পেজের বই আর এক দিস্তার খাতা কারোর মাথার উপর ফেলে কেউ কাউকে খুন করার প্ল্যান করে? অন্তত আমি তো এমন গাধা মার্কা প্ল্যান জীবনেও করবো না। আমি ওনাকে মারতে চাইলে ওনার ওই জিরাফের মতো লম্বা গলাটা টিপে মারবো একদম। তারপর প্রায় 30 মিনিটে উনি 2টা বার্গার আর ছোট 1 বোতল কোকাকোলা খেয়ে খাওয়ার ইতি টানলেন। তারপর ফোনটা পকেটে রেখে ক্যান্টিনের ছোট ছেলেটিকে ডেকে বিল দিলেন আর আমাকে উদ্দেশ্য করে বললেন, কালকে তোমার শাস্তি ঠিক করা হবে, আর তখনই তুমি তোমার বই খাতা পাবে। বলে বসা থেকে উঠে হন হন করে ক্যান্টিন থেকে বের হয়ে গেলেন। আমি সেখানেই দাঁড়িয়ে ভাবতে থাকলাম, এই কথাটা উনি তো আমাকে আগেই বলতে পারতো। এর জন্য 30 মিনিট ধরে কলা গাছের মতো দাঁড় করিয়ে রাখার কি দরকার ছিল? নিশ্চয়ই এটাও আমার জন্য একটা শাস্তি ছিল। সারা রাত ভয় আর টেনশনে ঘুমাতে পারিনি, সকাল থেকে একটা ক্লাসেও মনোযোগ দিতে পারিনি। দুপুর 2টা থেকে ক্লাস থেকে স্যার বের হতেই আমি নীরাকে রেখে প্রায় এক প্রকার দৌড়ে লাইব্রেরিতে চলে যাই। আজকে সকালে যখন গেট দিয়ে ভার্সিটিতে ঢুকছিলাম তখন ওই দিন যে ছেলেটা অরণ্য ভাইয়ার হাতে ফুল এনে দিয়েছিল সেই ছেলেটা এসে আমার দিকে একটা চিরকুট এগিয়ে দিয়ে বলেছিল, ভাই দিয়েছে?
ধবধবে সাদা 2 ভাঁজ করা খাতার পেজটা খুলে দেখি তাতে লেখা, দুপুর ঠিক 2টায় ক্লাস শেষ হলে লাইব্রেরিতে চলে আসবে, দেরি করলে শাস্তির পরিমাণ বাড়বে। দৌড়ে লাইব্রেরিতে গিয়ে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর ওনাকে পেলাম। সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে ওনাকে দেখতে লাগলাম। লাইব্রেরি এক কর্নারের চেয়ারে হেলান দিয়ে একটা মোটা বই 2 হাতে ধরে পড়ছে সে। পরনে পার্পল কালারের শার্ট, কালো জিন্সের প্যান্ট, সব সময়ের মতো শার্টের হাতা কোণে পর্যন্ত ভাঁজ করা, বেক ব্রাশ করা চুল আর হাতের ব্র্যান্ডেড ঘড়ি। সামান্য বই পড়তে বসলেও যে কাউকে এতটা সুন্দর লাগে ওনাকে না দেখলে হয়তো জানতামই না। কামান নিঝুম, এখন তোর ওনাকে দেখে মুগ্ধ হওয়ার সময় না, দেরি করলেই শাস্তি বাড়বে। তাড়াতাড়ি ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। আমি কাছে গিয়ে দাঁড়াতেই উনি আমার দিকে না তাকিয়ে হাতের ঘড়িটার দিকে তাকিয়ে বলল, 10 মিনিট লেট। আজব, উনি আমার দিকে না তাকিয়ে কিভাবে বুঝলো যে আমি এসেছি? অন্য কেউ তো আসতে পারতো। এই প্রশ্নগুলো আপাতত মাথা থেকে বের করে আমি ওনাকে বললাম, আসলে ভাইয়া আপনি কোথায় ছিলেন তা তো আমি জানি না, তাই খুঁজতে গিয়ে লেট হয়ে গিয়েছে। সরি ভাইয়া। উনি কিছু না বলে উঠে দাঁড়ালেন। টেবিলের উপরে রাখা আমার বই আর খাতাটা আমার দিকে দিয়ে বললেন, এই খাতার লাস্ট পেজে লেখা আছে কোন দিন কোন সময় আমার সাথে দেখা করবে। মিডের পর থেকে সপ্তাহে যেই দিন যে সময় আমার সাথে দেখা করার কথা লেখা আছে সেই দিন সেই সময় লাইব্রেরিতে চলে আসবে। আন্ডারস্ট্যান্ড? আমি মাথা উপর নিচে নাড়িয়ে হ্যাঁ বললাম। তারপর অর্ণব ভাইয়া চলে গেল আর আমি একটা চেয়ার টেনে বসে টেবিলের উপর ব্যাগটা আর বইটা রেখে খাতার লাস্টের পেজ বের করে দেখতে লাগলাম। সেখানে লেখা, স্যাটারডে 10:30 থেকে 11:30, সানডে 1টা থেকে 2টা, মানডে 10:30 থেকে 11:30, টুইসডে 2টা থেকে 3টা, ওয়েডনেসডে 10:30 থেকে 11:30, থার্সডে 12টা থেকে 1টা। আমি হতাশ হয়ে বসে বসে ভাবতে লাগলাম প্রতিদিন এই 1 ঘন্টা সময় উনি আমাকে দিয়ে কি করাবেন। ইউনিভার্সিটি মানেই 2 দিন পর পর অনুষ্ঠানে মেতে ওঠা। মিড এক্সাম শেষ হতে না হতেই চলে এলো পহেলা ফাল্গুন আর সাথে ভ্যালেন্টাইন ডে। বৃহস্পতিবার মিড এক্সাম শেষ হয়েছে আর আজ শনিবার রিহার্সাল শুরু হয়ে গিয়েছে। আমার তাতে কোনো মাথা ব্যথা নেই। আমার চিন্তা হচ্ছে আজকে 10:30 অরণ্য ভাইয়ের সাথে লাইব্রেরিতে দেখা করতে যাওয়ার কথা। শাস্তি স্বরূপ 1 ঘন্টা থাকতে হবে। কি করবেন এই 1 ঘন্টা উনি আমার সাথে? আমাকে কি উনি এই 1 ঘন্টা ওই দিনের মতো কানে ধরিয়ে দাঁড় করিয়ে রাখবেন? হায় আল্লাহ, প্রতিদিন এমন করে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকলে তুমি শেষ হয়ে যাব, মরেই যাব আমি। তবে আজকে গিয়ে ওনাকে একটা থ্যাঙ্কস দিব। আসলে উনি ওই দিন আমার খাতা বই যে একদিনের জন্য নিয়ে গিয়েছিল তা নিয়ে শুধু শুধু নিজের কাছে রেখে দেয়নি। ওই দিন বাসায় নিয়ে বইটা খুলতেই তার ফার্স্ট পেজের সাথে স্ট্যাপলার করা একটা চিরকুট পাই, তাতে লেখা, বার করা কোয়েশ্চেনগুলো ভালো করে পড়বা। বইয়ে পড়ার পেজগুলো খুলে দেখি উনি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো মার্ক করে দিয়েছে। তাছাড়া উনি আমার নোট খাতাতেও ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো মার্ক করে দিয়েছে। ম্যাথগুলোও চেক করেছে, 2-1টা ম্যাথ ভুল ছিল তা ঠিক করে দিয়েছে। প্রথমে তো বিশ্বাসই হচ্ছিল না যে উনি আমাকে এতটা হেল্প করতে পারে। মনে হচ্ছিল হয়তো আমাকে ভুলগুলো মার্ক করে দিয়েছে যাতে আমি খারাপ রেজাল্ট করি, আর এটাও আমার একটা শাস্তি। কিন্তু যখন দেখলাম যে উনি আমার ম্যাথগুলো চেক করছে আর ভুল ম্যাথগুলো ঠিক করে দিয়েছে, তখন কেন যেন মনে হলো উনি এতটাও খারাপ হবে না। তাই আমি ওনার সাজেশনটা ভালো করে পড়ি আর নিরাকেও দিই, যার ফলে দুজনেরই অনেক ভালো এক্সাম হয়। ক্লাস শেষে এইসব ভাবতে ভাবতে লাইব্রেরিতে যেখানে অরণ্য ভাইয়ের সাথে দেখা করার কথা ছিল সেখানেই যাই। গিয়ে দেখি অরণ্য ভাইয়া এখনো আসেনি। তাই আমি একটা চেয়ার টেনে বসে ফেসবুক চালাতে লাগলাম। কিছুক্ষণ পর কেউ একজন থপা আশ করে আমার পাশের চেয়ারে বসে পড়লো। আমি ফোনের থেকে চোখ সরিয়ে পাশে তাকাতেই দেখি অরণ্য ভাইয়া চোখ বন্ধ করে চেয়ারে গা এলিয়ে বসে আছে। পরনে সাদা শার্টের হাতা কোণে পর্যন্ত ভাঁজ করা, সাথে ব্লু জিন্সের প্যান্ট, হাতে ব্র্যান্ডের ঘড়ি। চুলগুলো কিছুটা এলোমেলো, 2-1টা চুল কপালে এসে পড়েছে। কপালে নাকে ফোটা ফোটা ঘাম জমে আছে। ওনাকে দেখতে আজ বেশ ক্লান্ত লাগছে, আর এই ক্লান্ত মুখটাই দেখতে অনেক মায়াবী লাগছে। চোখই ফেরানো যাচ্ছে না। আচ্ছা, মানুষ ঘামলে বুঝি তাদের মায়াবী লাগে? কোথায়, আগে তো কাউকে দেখিনি। তাহলে ওনাকে এত কেন মায়াবী লাগছে? ওনার দিকে তাকিয়ে এইসবই ভাবছিলাম। তখনই উনি ফট করে চোখ মেলে আমার দিকে তাকায়। আমিও ওনার দিকেই তাকিয়েছিলাম। তাই হঠাৎ উনি আমার দিকে এভাবে তাকাতে আমি ভয় পেয়ে তাড়াতাড়ি দাঁড়িয়ে গেলাম। যদি এখন আবার বকা দেয় ওনার দিকে তাকিয়ে থাকার অপরাধে। আমি উঠে দাঁড়াতেই উনি বললেন, বস। আমি বসতেই উনি সোজা হয়ে বসে প্রশ্ন করলেন, মিট কেমন হয়েছে? আমি হাসি মুখে বললাম, অনেক ভালো হয়েছে ভাইয়া। ধন্যবাদ ভাইয়া সাজেশন দেওয়ার জন্য। আমার ইউনিভার্সিটির আমার ডিপার্টমেন্টের কোন স্টুডেন্ট এক্সামের খাতায় 2টা গোল্লা পাবে? তা তো হয় না, হ্যাঁ? তাই তোমাকে সাজেশন দিয়েছি। আর আমি এখন থেকে তোমাকে 1 ঘন্টা করে পড়াবো। আমি তোমাকে যে পড়া দিব তা পরের দিন না পারলে কানে ধরে দাঁড় করিয়ে রাখবো, বুঝছো?
ওনার কথা শুনে আমার মুখের হাসিটাই উড়ে গেল। ইউনিভার্সিটিতে এসে এখন উনি আমাকে প্রাইভেট টিউটরদের মতো পড়াবেন? আমি অসহায় মুখ করে মাথা নেড়ে হ্যাঁ বললাম। গুড। Now take your fundamental of mathematics book and notebook. আজ 1 ফাল্গুন, ইউনিভার্সিটিতে অনুষ্ঠান হবে। আমার মোটেও যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু নীরার জন্য যেতে হচ্ছে। আজ 1 ফাল্গুনের সাথে ভ্যালেন্টাইন ডে। আজকের দিনে দীপ ভাইয়ার সাথে দেখা না করলে হয় না তার। আর আজকের দিনে ইউনিভার্সিটি ছাড়া বাসা থেকে ওকে বেরও হতে দিবে না। এদিকে দীপ ভাইয়ারও সকালে ইউনিভার্সিটিতে ফাংশনের কিছু কাজ আছে, তাই সকালে আসা সম্ভব না। আর বিকেলের দিকে ইউনিভার্সিটির কথা বলে বাসা থেকে বের হলে সন্দেহ করবে না, তাই সকাল সকাল সেজেগুজে ওকে ইউনিভার্সিটিতে আসতেই হবে। সকাল থেকে বিকাল পর্যন্ত ইউনিভার্সিটিতে থাকতে হবে। একা একা এতক্ষণ কি করবে বেচারি, তাই এক প্রকার টেনে টুনেই আমাকে আনলো। সিম্পল একটা কাঁচা হলুদ রঙের চুড়িদার, সাথে ম্যাচিং করা কানের দুল, হাতে একটা ব্রেসলেট, পিঠ পর্যন্ত লম্বা চুলগুলো বাঁদিকে সিঁথি করে ছেড়ে দিলাম। ইউনিভার্সিটিতে গিয়ে দেখি সবাই শাড়ি পরে এসেছে, শুধু আমি একাই চুড়িদার পরে এসেছি। নিজেকে এলিয়ান এলিয়ান লাগে এইসব অনুষ্ঠানে আসতে, তবু আমি শাড়ি পরবো না, মানে না। হলরুমে ঢুকতে যাব ঠিক তখনই অরণ্য ভাইয়া ও হলরুম থেকে বের হতে যাচ্ছিল। সবুজ রঙের উপর হলুদ সুতো দিয়ে কাজ করা পাঞ্জাবি, সাথে হলুদ প্যান্ট। আজও পাঞ্জাবির হাতা কোনই পর্যন্ত ভাঁজ করা, হাতে ব্র্যান্ডের ঘড়ি, বেক ব্রাশ করা চুল তার। উনি আর আমি সামনাসামনি হতে অরণ্য ভাইয়ার সাথে আমার চোখাচোখি হয়। অরণ্য ভাইয়াকে আমার চোখের দিকে তাকিয়ে থাকতে দেখে আমার কেন জানি হার্টবিট বেড়ে যায়। তো কেন? উনি তো এখন আমাকে ধমক দিচ্ছে না, আর না লাল চোখ করে আমার দিকে তাকিয়ে আছেন, তাহলে কেন? কিছু সময় পর অরণ্য ভাইয়া আমার চোখ থেকে চোখ সরিয়ে আমার মাথা থেকে পা পর্যন্ত উঁচু করে জিজ্ঞেস করলো, শাড়ি পরে আসুনি কেন? আমি স্বাভাবিক কণ্ঠেই বললাম, আসলে ভাইয়া আমার শাড়ি পরতে ভালো লাগে না, তাই। আমাকে আর না বলতে দিয়ে অরণ্য ভাইয়া চোখে মুখে বিরক্তি ছাপ নিয়ে বলল। আমি আর কিছু না বলে মাথা উপর নিচে ঝাঁকিয়ে হ্যাঁ বললাম। উনি বেরিয়ে গেলেন, আর আমিও গিয়ে নীরার পাশে বসে পড়লাম। আজকে নীরার সাথে দুপুরেই আমি ইউনিভার্সিটি থেকে বের হয়ে গিয়েছি। বাসায় এসে ফ্রেশ হয়ে ফোনে আজকের তোলা ছবিগুলো দেখছিলাম আমি। হঠাৎ নীরার তোলা আমার একটা সিঙ্গেল ছবিতে আমার চোখ আটকে যায়। ছবিটা আমি তুলতে চাইনি, নীরা এক প্রকার জোর করেই তুলেছিল। আমি ইউনিভার্সিটির বাগানের অলকানন্দা গাছের সামনে ঘাসের উপর বসে আছি। আমার পরনে হলুদ চুড়িদারটার সাথে আমার চারপাশে হলুদ অলকানন্দা ফুলগুলো খুব সুন্দর লাগছে, কিন্তু তা দেখে ছবিটাতে আমার চোখ আটকানি। আমার চোখ আটকে গিয়েছে ঠিক আমার পেছনে অরণ্য ভাইয়াকে দেখে। আমার ঠিক পেছনে ফোন কানে নিয়ে উনি ক্যামেরার দিকে তাকিয়ে আছে। উনি ফোনে কারোর সাথে কথা বলতে বলতে যাচ্ছিলেন। যখন আমার ঠিক পেছন দিয়ে যাচ্ছিলেন তখনই হয়তো উনি কোনো কারণে এইদিকে তাকায় আর নীরা ক্লিক করে ছবিটা তুলে ফেলে। তখন ছবিটা ভালো করে দেখা হয়নি, কারণ ছবিটা তোলার সাথে সাথে দীপ ভাইয়া ইউনিভার্সিটির সামনে এসে নীরাকে ফোন করে। তারপর আমরা ইউনিভার্সিটি থেকে বের হয়ে যাই। উনি ক্যামেরার দিকে তাকিয়ে আছেন, তার মানে উনি দেখেছেন ছবিটা তুলতে। তখন হয়তো উনি ব্যস্ত ছিল আর আমরাও তাড়াহুড়ো করে এসে পড়েছি, তাই উনি কিছু বলেননি। কিন্তু কালকে ইউনিভার্সিটিতে গেলে তো আবারও আমাকে ধরবে, তখন কি হবে? আমার ছবিটা কি ডিলিট করে দেব? বাট ডিলিট করলেও উনি যদি আমার কথা বিশ্বাস না করে, তখন ফোরার দিন নীরার ছবি তোলার টাইম পায়নি, আর উনিও আর এসে তাকানোর টাইম পায়নি। এই ছবিটাকেই হাইড লিস্টে ছুঁড়ে ফেলে দিলাম আমি। ভীত পায়ে হেঁটে লাইব্রেরিতে যাচ্ছি আমি। কে জানে অরণ্য ভাই আজকে আমার কি হাল করবে। একবার ভেবেছিলাম আজকে ভার্সিটিতেই আসবো না, কিন্তু পরে ভেবে দেখলাম আজকে না আসলেও কালকে তো সেই আসতেই হবে, তার কাছে তো যেতেই হবে। তার উপর আজকে উনি যে পরিমাণ শাস্তি দিবে, কালকে গেলে তার থেকে বেশি শাস্তি দিবে, তাই আজকে যাওয়াটাই বেটার। আজকে উনি আমাকে ঠিক কি শাস্তি দিবে? একে তো ওনার পারমিশন ছাড়া আরও একটা ছবি তুলেছি, তার উপর উনি যা পড়া দিয়েছে টেনশনে সব ভুলে গিয়েছি আমি। আজকে আমার কি হবে? মনে হয় না আজকে এই লাল মরিচের হাত থেকে বেঁচে ফিরতে পারবো আমি। আল্লাহ, আজকে যেন অরণ্য ভাইয়া অনেক অনেক বিজি থাকে, পড়ানোর টাইমই না পায়। আমিন। এটা বলেই আস্তে আস্তে লাইব্রেরিতে ঢুকে পড়ার জায়গায় যাই আমি। গিয়ে দেখি অরণ্য ভাইয়া আসেনি। বেশি খুশি হতে পারলাম না, কারণ উনি মাঝে মাঝে আমার থেকে আরো 5-7 মিনিট পরে আসে। ইস, যদি না আসতো কতই না ভালো হতো। না, এইসব ভাবনা না ভেবে এই সুযোগে পড়াগুলো একটু রিভাইজ দিতে থাকি। বই বের করে পড়াগুলো মনোযোগ দিয়ে রিভাইজ পড়ছিলাম। পড়তে পড়তে আনমনি পাশে তাকাতেই ভয় পেয়ে ফট করে দাঁড়িয়ে যাই, কারণ আমার পাশের চেয়ারে বসে আমার দিকে তাকিয়ে আছে অরণ্য ভাইয়া। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকি, অরণ্য ভাইয়া এখানে কখন এলেন আর আমার পাশেই বা কখন বসলেন? আমি টের পেলাম না কেন? উনি এত নিঃশব্দে হাঁটতে পারে?
আচ্ছা, এটা অরণ্য ভাইয়াই তো? কোনো ভূত টুত না তো? এত নিঃশব্দে তো কোনো মানুষ হাঁটতে পারে না। নিশ্চয়ই উনি কোনো ভূত প্রেত হবে। আল্লাহ বাঁচাও! এই ভূতের হাত থেকে রক্ষা পাবো কিভাবে? দৌড় দিব? দৌড় দিলে কি হবে? ভূতটা তো সেকেন্ডের মধ্যে উড়ে গিয়ে আমাকে ধরে ফেলবে। এই ভূতের হাতে পড়ার থেকে তো অরণ্য ভাইয়ার কাছ থেকে শাস্তি পাওয়া অনেক ভালো ছিল। না, আমাকে তো ভয় পেলে চলবে না, আমাকে তো সাহস রাখতে হবে। কার্টুনে দেখেছি ভূতের সামনে ভয় পেলে ভূত আরো বেশি ভয় দেখায়। আমি সাহস নিয়ে কোমরে হাত দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আঙুল দাঁড় করিয়ে বললাম, এই খবরদার ভূত, আমাকে ভয় দেখানোর চেষ্টা করবি না। আমি এইসব ভূতে টুতে ভয় পাই না, আমি খুব সাহসী মেয়ে। অরণ্য ভাইয়া ভ্রুকুচকে বলল। হোয়াট? আমি ভয় কেঁপে উঠলেও পরক্ষণে আবারও নিজের মনে সাহস সঞ্চয় করে বলে উঠলাম, বাহ, ভূতবাবু তো দেখি শুধু দেখতেই অরণ্য ভাইয়ার মতো না, কথাতেও তার কপিকেট। অরণ্য ভাইয়া চেয়ার থেকে উঠে আমার দিকে আগাতে আগাতে বলল, আমি ভূত না। অরণ্য ভাইয়া সামনে এগোতেই থাকে, আমিও ভয় পেছাতে থাকি। পেছাতে পেছাতে আমার পিঠ গিয়ে ঠেকে যায় বুক শেলফে। অরণ্য ভাইয়া আমার ঠিক সামনে দাঁড়িয়ে পকেটে হাত দিয়ে ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, তা কি দেখে তোমার মনে হলো যে আমি ভূত? আমি চেয়েও যেন কথা বলতে পারছি না, ভয়ে আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। অরণ্য ভাইয়া আবারও ধমক দিয়ে বলল। আনসার মি। ধমক খেয়ে ভয় পেয়ে আমি তোতলাতে তোতলাতে বললাম, আসলে আসলে ভাইয়া, আপনি যে এসেছেন আমি কোনো শব্দ পাইনি। তো নিঃশব্দ তো কোনো মানুষ হাঁটতে পারে না, তাই আমি ভেবেছিলাম। তাই তুমি ভেবেছিলে আমি ভূত? আমার জানা মতো ভূতের পা থাকে না, থাকলে উল্টো থাকে। আমার পায়ের দিকে তাকিয়ে দেখো তো। আমি ভীতু অসহায় চোখে অরণ্য ভাইয়ের মুখের দিকে তাকালাম। যদি সত্যি সত্যি ওনার পা উল্টো হয় তাহলে তো আমি তা দেখেই মরে যাব। আমি ওনার মুখের দিকে তাকাতেই উনি আমাকে চোখ দিয়ে ইশারা করে তার পায়ের দিকে তাকাতে বলল। আমি আর কোনো উপায় না পেয়ে আল্লাহর নাম নিতে নিতে ওনার পায়ের দিকে তাকালাম। না, পা তো ঠিকই আছে, তার মানে উনি অরণ্য ভাইয়াই। পরক্ষণে মনে পড়লো আবার, ভূতটা তো রূপ পাল্টে মানুষ সেজেছে, তাহলে পাও নিশ্চয়ই মানুষের মতো করে নিয়েছে। আমার ভাবনার মাঝে অরণ্য ভাইয়া ভ্রু কুঁচকে বলল, কি ভাবছো? ভূত রূপ চেঞ্জ করে পাও চেঞ্জ করে ফেলেছে? এবার আমি পুরোপুরি শিওর হলাম যে এটা ভূত, এটা কোনো মানুষ না, এটা ভূতই হবে। তা না হলে আমার মনের কথা কিভাবে জানলো? আল্লাহ রক্ষা করো! অরণ্য ভাইয়া আবারও বলল। ভূতদের বডিতে ব্লাড ফ্লো করে না, তাই তাদের গা ঠান্ডা হয়। এই বলেই উনি আমার খুব কাছে এসে আমার দুই কাঁধের দুপাশে নিজের হাত দুটো রেখে আমার কপালে কপাল ঠেকিয়ে বলল, কিন্তু আমার তো গা গরম। আমার কপালের সাথে যেন ওনার কপাল না, ওভেন থেকে বের করা সদ্য বাটিটা লাগলো। আমি তৎক্ষণাৎ নিজের কপাল সরিয়ে ওনার কপালে আমার ডান হাতের পিঠ দিয়ে বলে উঠলাম, ভাইয়া আপনার গায়ে তো ভীষণ জ্বর। উনি ঝট করে 2 পা পিছনে চলে গেলেন। চেয়ারে বসতে বসতে বলল, কপি বের করো। আজকে পড়ানো লাগবে না, আপনার গায়ে অনেক জ্বর, চলুন আপনাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। এগুলো করে পড়া ফাঁকি দেওয়ার চিন্তা, তাই না? চুপচাপ বই বের করো। মেজাজ আমার চরম খারাপ হলো। আমি ওনার ভালোর জন্য বললাম, আর উনি এই জন্যই মানুষের ভালো চাইতে নেই। উনি জ্বরে অজ্ঞান হয়ে পড়ে থাকলেও আমি তাকে ধরে বলবো না। মনে মনে কথাগুলো বলতে বলতে ব্যাগ থেকে খাতাটা বের করে ওনার দিকে এগিয়ে দিলাম। আমি আজকে খুব খুশি। আজকে মিডের রেজাল্ট দিয়েছে। 20-এর মধ্যে আমি শুধু একটা সাবজেক্টে পেয়েছি 14.5। এটাই আমার সর্বনিম্ন মার্ক। বাকি সব সাবজেক্টে 16, 17, 18.5। নীরাও খুব খুশি, সেও প্রত্যাশা থেকে বেশিই পেয়েছে। তবে আমার আর নীরার এই ভালো রেজাল্টের উপর অরণ্য ভাইয়ার সাজেশনের অবদান আছে। তার সাজেশন না পেলে সব সাবজেক্টে হয়তো আমি 12 থেকে 16 ঘরে পেতাম। আজকে তাকে একটা ধন্যবাদ দিব। শুধু খালি মুখে ধন্যবাদ দিলে কেমন দেখায় না? তাছাড়া এত কষ্ট করে উনি আমাকে পড়ান, তার জন্যও তো তাকে কিছু দেওয়া উচিত, তাই না? কিন্তু কি দেয়া যায়? কিছুই তো মাথায় আসছে না আমার। থাক, এখন গিফট নিয়ে না ভাবি, নীরার সাথে আলোচনা করে কিছু একটা পরে ভেবে নিবনে। এখন শুধু ধন্যবাদটাই দিব। খুশি খুশি মুখ নিয়ে লাইব্রেরিতে গেলাম। গিয়ে দেখি অরণ্য ভাইয়া আগেই এসে লাইব্রেরিতে বসে কার সাথে যেন ফোনে কথা বলছে। গায়ে নীল রঙের শার্ট আর কালো জিন্সের প্যান্ট, মুখে খুব সিরিয়াস একটা ভাব নিয়ে বলছে, This deal is very important to us, so I won't allow any mistake, understand? ফোনের ওপাশের ব্যক্তি কি বললো তা আমি শুনতে পেলাম না, তবে না শুনেই ধারণা করা যায় ওপাশের ব্যক্তিটা হয়তো এখন ভীত কণ্ঠে বলছে, ইয়েস স্যার। আমি গিয়ে আস্তে করে ওনার পাশে বসে ভাবতে থাকলাম, আচ্ছা উনি মানুষ নাকি রোবট? নিজের লেখাপড়া, আমাকে পড়ানো, ইউনিভার্সিটির বিভিন্ন ফাংশনের এত এত দায়িত্ব, তার উপর আবার অফিসও নাকি করেন। উনি একসাথে এত কিছু কিভাবে করতে পারে? উনি একা যে পরিমাণ কাজ করে আমি 3টা হলেও তা করতে পারতাম না।
আমার ভাবনার সেখানেই সমাপ্তি ঘটে ওনার কথায়। উনি ফোন পকেটে ঢুকাতে ঢুকাতে আমাকে জিজ্ঞেস করলো, আজকে না মিডের খাতা দিছে, কত পাইছো? আমি খুশি খুশি মুখে ওনাকে সব সাবজেক্টের নাম্বার বলে যেই না ওনাকে ধন্যবাদ বলতে যাব, ঠিক তখনই উনি গম্ভীর কণ্ঠে বলল, আমি তো তোমার মুখের হাসি দেখে ভেবেছিলাম তুমি অল সাবজেক্টে 20 পেয়েছো। এই রেজাল্ট করে তোমার মুখে এত হাসি। আরে আমি তো সিজিপিএ 4 পেয়ে এত খুশি হই নাই। ওনার অপমানজনক কথাগুলো শুনে আমার মুখের হাসি উড়ে গেল। উনি তার গম্ভীর কণ্ঠে আবারও বলল, আরো অনেক ভালো করে পড়তে হবে তোমার। মিডে আমি পড়াতাম না, তাই এটা নিয়ে তোমায় তেমন কিছু বললাম না, কিন্তু ফাইনালে 50-র মধ্যে তুমি যেন কোনো সাবজেক্টে 4 নিচে না পাও। ফাইনালে বাই এনি চান্স কোনো সাবজেক্টে 40 নিচে পেলে উনি আমার ঠিক কি হাল করবে তা ভেবে মুখে কিছু বলার শক্তিই ছিল না আমার। তাই শুধু উপর নিচে মাথা নাড়লাম আমি। রাতে মা খাওয়ার জন্য ডাকলে বলেছিলাম খাবার টেবিলে বেড়ে রাখতে। আমার পড়া শেষ হলে পরে আমি খেয়ে নিব, কিন্তু পরে আর খাওয়া হলো না, কারণ পড়তে পড়তে পড়ার টেবিলে ঘুমিয়ে গিয়েছিলাম। সকালে মার এক গাদা বকাও শুনতে হয় এর জন্য। রাতে টেবিলে ঘুমানোর ফলে সকালে ঘুম থেকে উঠতেই ঘাড় ব্যথা শুরু হয়। এই সকাল সকাল ঘাড়ে মেসেজ করে মুভ দিয়ে দিতেই ইউনিভার্সিটিতে যাওয়ার টাইম হয়ে যায় আমার। তাই সকালে নাস্তাটাও করতে পারিনি। কালকে দুপুরেও শুধুমাত্র 2টা স্যান্ডউইচ খেয়েছি। ক্ষুধার চোটে কিছুই যেন দেখছি না এখন চোখে। টানা 2টো ক্লাস শেষ হয়ে ব্রেক টাইম হলেই নীরাকে টেনে নিয়ে এক প্রকার দৌড়ে ক্যান্টিনে চলে যাই। গিয়ে ক্যান্টিনের ভাইয়াটাকে বললাম, ভাইয়া 1 প্লেট নুডলস, একটা বিফ বার্গার, একটা চিকেন রোল, একটা ভেজিটেবল রোল, একটা স্যান্ডউইচ আর একটা 1 লিটারের কোকা কোলা দিবেন। ক্যান্টিনের ভাইয়া বলল, আচ্ছা। বলেই উনি খাবারগুলো দিতে লাগলেন। আমি নীরাকে জিজ্ঞেস করলাম, তুই কি খাবি? বলে নীরার দিকে তাকিয়ে দেখি ও আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমি ভ্রুকুচকে নীরাকে আবারও জিজ্ঞেস করলাম, কি হলো, তুই এইভাবে তাকিয়ে আছিস কেন? নীরা অবাক চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুই এগুলো সব একা খাবি? আমি ভাবলেশীনভাবে উত্তর দিলাম, হ্যাঁ খাবো। নীরা চিন্তিত কণ্ঠে বলল, দোস্ত তোর শরীর ঠিক আছে তো? আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ কেন? নীরা কৌতূহলী চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, যে মেয়ে একটা বার্গার খেলে কিংবা 2টো রোল খেলে আর কিছু খেতে পারে না, সেই মেয়ে আজ একসাথে এত কিছু খাবে? আমি স্বাভাবিকভাবেই বললাম, আরে কালকে রাতে না খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম, আর লেট হয়ে গিয়েছিল দেখে সকালেও খেতে পারিনি। সেই কালকে দুপুরে যে তোর সাথে 2টো স্যান্ডউইচ খেয়েছি, আর কিচ্ছু খাইনি। নীরা অবাক হয়ে বলল, তাই বলি এত কিছু খাবার খাবি? আমি বিরক্ত হয়ে বললাম, হ্যাঁ এত খাবার খাবো। এবার তুই কি খাবি না নাকি? চল তো, আমার খুব ক্ষুধা লাগছে।